হচ্ছে কিনা কামরুজ্জামানের। দেন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। বাউন্ডারি শব্দের অর্থ কি? বাউন্ডারি কিনারা না, সীমানা, কিনারা, বাউন্ডারি দেওয়া। হ্যাঁ, মানে এমন একটা লাইন যে লাইনটা ক্রস করলে অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী ফুরকান। ফুরকান আছেন? এই যে দেখছেন, ফুরকান এমন একটা জায়গায় বাউন্ডারির এপার ওপার, সত্য আর মিথ্যা, মাঝখানে ফুরকান। তাহলে ফুরকান মানে বাউন্ডারি। তো বাউন্ডারিতে আসলে খুব সন্দেহজনক জায়গা। বাউন্ডারিতে মানুষ ভুল করে ফেলে। যত বাউন্ডারি আছে সেই জায়গাতেই সব থেকে বেশি এরোনিয়াস এরিয়া, রিস্কি এরিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইসলামের রাজপথের মাঝখান দিয়ে হাঁটো, কিনারা দিয়ে হাঁটো না, তাহলে কখন শয়তান নিয়ে যাবে ওই পাশে। হ্যাঁ, বাউন্ডারি আশেপাশে থাকতে না। এই জন্য আপনি দেখবেন যে মানে একটা বাড়ির ছাদের কিনারা দিয়ে হাঁটতে পারবে না, ভয় লাগে না পড়ে যায় যদি। তো এই জন্য কিনারার জায়গাগুলা হচ্ছে সব থেকে এরোনিয়াস জায়গা, যার জন্য বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস একটা টেস্ট কেস ডিজাইন টেকনিক হয়ে দাঁড়াইছে, যে সাধারণত মানুষের ভুলের জায়গাগুলা হচ্ছে বাউন্ডারিতে। তাহলে বাউন্ডারি প্রোগ্রামিং আসলে কোন জায়গা? প্রোগ্রামিং হচ্ছে যখন আমরা লিখি ইফ a গ্রেটার দেন 5, সো এই যে 5 যে পয়েন্টটা, ওই পয়েন্টটার লেস দেন একরকম মিনিং হয়ে ট্রু হয়ে যায়, এই কি বলে ফলস হয়ে যায়, গ্রেটার দেন হলে ট্রু হয়ে যায়, তাই না? একদম একদম উল্টা পাল্টা হয়ে যায়। এটা আলো আর এটা অন্ধকার, একটা সত্য একটা মিথ্যা, একটা জিরো একটা ওয়ান, তাই না? তো এই একটা পয়েন্টের জায়গায় প্রোগ্রামাররা সাধারণত ওই জায়গাটা ভুল করে ফেলে। মানুষ তো কি ভুল করে, আমার ওখানে দেওয়ার উচিত ছিল হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, বাট আমার ইকুয়াল দিতে ভুলে গেছি। তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 5 যদি বলতাম, তার মানে হচ্ছে এটা ওখান থেকে। অথবা আমি যে ডিসকাউন্টের ক্ষেত্রে ধরি, ডিসকাউন্টটা কি ছিল? গ্রেটার দেন ইকুয়াল টু 0 এন্ড লেস দেন ইকুয়াল টু 100, তাই না? এরকম ছিল না? কন্ডিশন হচ্ছে এরকম। তাহলে ভুল করে যদি কেউ 0 ইকুয়াল না দেয় কোনো প্রোগ্রামার, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে আর জিরোটা ফলস হয়ে যাবে। গ্রেটার দেন ইকুয়াল টু ইকুয়াল যদি না দিই জিরোতে, তাহলে কি হবে? 1 থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি বললাম যে ডিসকাউন্ট গ্রেটার দেন 0, 0 মানেই হচ্ছে গ্রেটার দেন 0 বললে আর জিরোটা ইনভ্যালিড হয়ে যায়। হ্যাঁ, তার মানে শুধুমাত্র একটা ইকুয়াল সাইনের কারণে একদম আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা এখানে বেশি সতর্ক থাকবো। তাহলে আসলে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটার কথা বলা হচ্ছে যে আমি যে ইসি করলাম একটু আগ পর্যন্ত, হ্যাঁ ওখানে কিন্তু ক্লাস সব ঠিকই আছে। হ্যাঁ, আমি তো ভ্যালিড কি আমি কি উল্টা পাল্টা বলতে পারবো? যে ওখানে তো বলাই ছিল গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না? আবার লেস দেন ইকুয়াল টু 100 বলাই ছিল। তাহলে ওখানে তো কোনো পরিবর্তন হয় নাই। তাহলে পরিবর্তনটা আসলে কোথায় বাউন্ডারি ভ্যালুতে? পরিবর্তন হচ্ছে আমার চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ। আমি কোন ভ্যালু দিয়ে টেস্ট করব? 0 দিয়ে করব, নাকি 10% দিয়ে করব, নাকি 100% দিয়ে করব? কোনটা দিয়ে করা উচিত? যে কোনোটা দিলেই তো ইসি ফুলফিল হয়ে যায়, তাই না? ইসি কিন্তু ফুলফিল হয়ে যায়। তা আমরা কি করে, আমরা যদি বলি যে হ্যাঁ কত পার্সেন্ট, সাধারণত সবাই 10% অথবা কেউ 50% বলে দিতে পারে, কিন্তু কারো মাথায় আসে না 0 দিয়ে টেস্ট করে দেখি তো ওই যে বাউন্ডারিতে ঠিক মতো কোড করছে কিনা। যদি ইকুয়াল না দেয় তাহলে তো 0 0 দিয়ে টেস্ট করলে ধরা পড়ে যাবে। তার মানে বোঝা গেল যে বাউন্ডারির আশেপাশের ভ্যালুতে সমস্যা হতে পারে। এই জন্য বলা হয়
যে বাউন্ডারির আশেপাশে নেবারিং ভ্যালু, তাহলে আমার বাউন্ডারি কোনটা? জিরোতে। ডিসকাউন্টের বাউন্ডারি কয়টা? স্যার দুইটা। দুইটা, একটা 0 একটা 100। তাহলে এই দুটাতে আমার 0 and 100 এর নেবারিং ভ্যালু কি? স্যার 0 less than 0 0 plus minus and 1, 100 plus minus 1. হ্যাঁ, 0 প্লাস মাইনাস 1, 100 প্লাস মাইনাস 1। তার মানে -1 0 প্লাস 1, 99 100 101। এই ভ্যালুগুলা দিয়ে টেস্ট করলেই সব থেকে সিকিউর করা যায় সিস্টেমকে, রাদার দেন আমি মাঝখান থেকে একটা ভ্যালু নিলাম। আমি এর আগে নিয়েছিলাম -10%, না আমি এখন -10% নেব না, আমি নেব -1%। তাহলে বাউন্ডারির ভ্যালুটা পাইলাম, বাউন্ডারির নেবারিং ভ্যালু। এরপর আমি বলবো কি 0 দিয়ে টেস্ট করব, তারপর আমি বলবো 1 দিয়ে টেস্ট করবো, তাই না? ঠিক ওরকম 99 100 and 101 দিয়ে টেস্ট করব। তাহলে কয়টা টেস্ট কেস হলো একটা ভ্যালুর, একটা ভেরিয়েবলের? মানে যদি একটা ভেরিয়েবল ধরি তাহলে 6টা হয়ে গেল না? 6টা হয়ে গেল। আগে কয়টা ছিল একটা ভেরিয়েবলের ডিসকাউন্টের? নন নিউমেরিক বাদ দিলাম, এমনি দুইটা আগে ছিল 3টা, একটা লেস দ্যান 0, একটা গ্রেটার দ্যান 100, আর একটা ছিল 10%, না এরকম, মানে 0 to 100। এখন কতগুলো হলো? 6টা হলো, দ্বিগুণ হয়ে গেল না? তাহলে তো বিরাট মুশকিল, এত টেস্ট কেস বেড়ে যাবে অনেক। তাহলে অনেক বেশি টেস্ট কেস বাড়িয়ে তো আবার টেক্সট এক্সপ্লয়শন করে দেওয়ার কোনো মানে হয় না। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমরা বাউন্ডারিতে টেস্ট করবই, আবার সাথে যেন হিউজ নাম্বার অফ টেস্ট কেস না হয়ে যায়। হ্যাঁ, হিউজ নাম্বার অফ টেস্ট কেস হয়ে গেলে কি হবে? এটা প্রিন্সিপাল নাম্বার 1. Exhaustive testing is not possible. কারেক্ট। Principal number 2. হ্যাঁ, প্রিন্সিপাল নাম্বার 2। সো আমরা এখন দেখি যে এই 6টা ভেরিয়েবলকে আমি কি করা যায়, কতটুকু অপটিমাম করা যায়। এই স্লাইডে মোটামুটি যা গল্প বলা হয়ে গেছে, তাই না? সাধারণত ফ্রিকোয়েন্টলি এরর ধরা পড়ে হচ্ছে বাউন্ডারিতে, যার জন্য আমরা বাউন্ডারিতে যাচ্ছি। তাহলে বাউন্ডারি যদি হয় এরকম কোন একটা ভ্যালু যদি 5 হয়, তাহলে তার নেবারিং ভ্যালু হচ্ছে 4 5 6 দিয়ে টেস্ট করে দেখবো আমরা, রাদার দেন একদম উল্টাপাল্টা। যেমন আমি যদি শিপিং কস্টের বললাম, শিপিং কস্টের কয়টা দিয়ে টেস্ট করব? আমাদের কি ছিল 19 29 and 49। তাহলে আমরা কি দিয়ে টেস্ট করব? স্যার প্লাস মাইনাস 19 প্লাস মাইনাস 29 হ্যাঁ, প্লাস মাইনাস কারেক্ট, এগুলা দিয়ে। আর আগে কি ছিল? হ্যাঁ, আদার দেন 19 29 and 40, তাই না? যে কোনো নাম্বার নিলেই হবে। না, আমি এখন যে কোনো নাম্বার নেব না, আমি নেব হচ্ছে নেবারিং নাম্বার, নেবারিং ভ্যালু। হ্যাঁ, সো এতটুকু ক্লিয়ার আমাদের। দেন আমরা এরম দেখলাম, এটা তো কথাও বলা হয়ে গেছে। তাহলে 6টা আমার টেস্ট কেস, বাট তার ভিতরে মাত্র কি বলে 4টা কিন্তু আমার ভ্যালিড আর 2টা ইনভ্যালিড। সেই 2টা আমার ইনভ্যালিড আগেও ছিল, ইসিতে 2টা ইনভ্যালিড ছিল, আর ভ্যালিড ছিল হচ্ছে একটা 10%। বাট এখন দেখছি এর 4টা নেওয়া লাগবে, মানে 3টা টেস্ট কেস বাড়ছে। সো আমরা দেখি এটাকে যদি টেক্সট এক্সপ্লোশন থেকে বাঁচাতে হয়, তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি একটা ফর্মুলা। সে ফর্মুলাটা কি? আমরা দেখব এই যে 0 to 100, তাহলে আমরা দেখব 0 দিয়ে যদি আমি টেস্ট করে যদি রেজাল্ট পারফেক্ট হয়, তাহলে 1 দিয়ে টেস্ট করা কি দরকার আছে? এই ভুল তো হবেই না মানুষের, যে ইকুয়াল দিতে ভুলে গেছে এটা হতে পারে, কিন্তু ইকুয়াল দিতে ভুলে গেলেও 1 দিয়ে কারেক্টই হবে। তো 0 যদি পারফেক্ট হয় তাহলে 1 দিয়ে টেস্ট করা দরকার, স্যার? দরকার নাই। ঠিক ওরকম
100 দিয়ে যদি আমি টেস্ট করি যে লেস দ্যান ইকুয়াল টু 100 যদি বলি, তো লেস দ্যান ইকুয়াল যদি না দিই তাহলে 100টা ভুল হতে পারে, কিন্তু 99 কি ভুল হবে? তাহলে খামাখা আমি এই ভিতরে 1 আর 99 দিয়ে কেন টেস্ট করতে যাব বেকুবের মতো? সো আমরা এটাকে টেস্ট করব না। তাহলে কি হলো, আমরা কোন দিয়ে টেস্ট করব হচ্ছে 0 and 100 দিয়ে। তার মানে আগে ইসিতে আমার ছিল হচ্ছে 3টা টেস্ট কেস। একটা ছিল হচ্ছে -10%, দেন 10% and 110%, তাই না? বা 200% এরকম ছিল। কিন্তু আমি এখন কি নেব, -1%, -10% নেব না। তারপর কি নেব, 10%-এর জায়গায় নেব 0% আর 100%, এইটা একটা বাড়লো। আর 200%-এর জায়গায় আমি নেব 101%, তাই না? তার মানে হচ্ছে আমরা অপটিমাম করে দেখতে পেলাম যে একটা টেস্ট কেস, একটা ভ্যালু বাড়ালেই হয়, টেস্ট কেস না, কারণ টেস্ট কেস তো আবার অন্য ভ্যারিয়েবল গুলার সাথে ম্যাচ করে আমরা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ যদি আমি বাউন্ডারিতে সেট করতে চাই, তাহলে ক্লাসে একটা বাড়তে পারে, ক্লাস বাড়বে না, আসলে ভ্যালু একটা বাড়বে। তাহলে আমি যদি এইটাকে ওই যে টেবিলটা আছে আমাদের, সেই টেবিলে যদি ইম্পোজ করতে যাই তাহলে কি করতে হবে, সেটাই অ্যাসাইনমেন্ট, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টে কি থাকবে, আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে ইসির যে টেবিলটা আমরা দেখলাম ওইটার চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ গুলা বাউন্ডারি ভ্যালুতে নিলে টেবিলের স্ট্রাকচারের কি পরিবর্তন হয়, এবং নাম্বার অফ টেস্ট কেসের কি পরিবর্তন হয়, এবং নাম্বার অফ টেস্ট কেসের ইনপুট ভ্যালুস গুলা কিভাবে আমরা সিলেক্ট করব। এই টোটালটাকে রিফর্ম করতে হবে, মানে আমাকে মানে ওইটার উপরেই জাস্ট শুধুমাত্র আমাকে বাউন্ডারি ভ্যালু গুলা দিয়ে ইম্পোজ করে আমাকে একটা বানাই দিতে হবে। দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট। ওকে, এই অ্যাসাইনমেন্টটা করলে ইসি এন্ড বিভি দুটাই ক্লিয়ার হয়ে যাবে। মানে স্যার ওই টেবিলের মধ্যে আরেকটা করব আর কি স্যার, মানে এই নতুন ওই টেবিলের সেম টেবিলটা তো নেবেন, নিয়ে হাতে এক্সটেন্ড হবে আর কি বাউন্ডারি ভ্যালুর জন্য। বাউন্ডারি চয়েস অফ, হ্যাঁ মানে স্যার টেস্ট কেস এখানে কতগুলো বাড়বে বা কি হবে সেটাই ওই টেবিলে কি করব। টেস্ট কেস, এই তো টেস্ট কেস ডিজাইনটাই আমার চেঞ্জ হবে, কিছু তো চেঞ্জ হবে, মডিফিকেশন আসবে, তাই না? কারণ চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ গুলো একরকম ছিল, এখন আমি অন্যরকম করে দেব। আবার দেখছি চয়েস অফ রিপ্রেজেন্টেটিভ একটা বাড়ছে, আগের থেকে একটা সংখ্যা বেড়েছে, তাই না? তার মানে একটা রো বাড়তে পারে। তো সব মিলে টেস্ট কেস কি পরিমাণ হবে সেই জিনিসটা তৈরি করতে হবে। ঠিক আছে, 3টা ভেরিয়েবলেরই বাউন্ডারি ভ্যালুতে সব দিয়ে তৈরি করতে হবে। খুব ইন্টারেস্টিং জিনিস। এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? নাকি বুঝতেই পারছেন না কোশ্চেনটা কি করব? ফারিয়া যেমন একদম খুব গভীর মনোযোগ দিয়ে ডিসিশন টেবিল টেস্টিং এর দিকে তাকিয়ে আছে যে কি জিনিস এটা, ডিটিটি। আমরা এর আগে দেখছিলাম টিডিডি, আর এটা হচ্ছে ডিটিটি। স্যার কোশ্চেন এখানে তো আমরা জাস্ট নাম্বার বেস এর জন্য টেস্ট কেস গুলা বা ডিজাইনটা কেমন হতে পারে এটা কি করতেছি, নাম্বার রিলেটেড না হয়, লাইক নেভিগেশনাল, যেমন যেমন আমরা সাইন ইন বা লগ ইন টেস্ট যখন করি ওখান থেকে স্যার এই ইসি গুলা মানে একটা যদি ছোট্ট এক্সাম্পল দিতেন স্যার, ওই টাইপের একটা কেস যেটা হলো নাম্বার দিয়ে হয় না আর কি। আচ্ছা, যেমন ধরেন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ইউজার নেমের তো ইসি হয় না। আচ্ছা, ইসি হতেও পারে, মানে যদি আপনার কেস গুলা কিভাবে বের করা যায় কি? আপনার যদি বলা থাকে যে পাসওয়ার্ড নট লেস দ্যান 8 ক্যারেক্টারস, এটা এত এখন লজিক্যাল, এটা স্যার সব জায়গায় কি করে এখন। হ্যাঁ, এখন আপনি তো ইসি হয়ে গেল না?
এসি কিন্তু হয়ে গেছে একটা, আবার বাউন্ডারিও পেয়ে গেছে। আমি একবার আটটা টেস্ট কেস দিয়ে টেস্ট করব, একবার 7টা টেস্ট কেস দিয়ে টেস্ট করব, না মানে 7টা ক্যারেক্টার দিয়ে, তাই না? এখন ইয়ে কত হবে, ইউজার নেম কত হবে সেটা আপনি একটা বলে দিতে পারেন। হ্যাঁ, ইউজারে এমন হতে পারে যে ইউজারের টেক্সটটা মানে আসলে কি আলফা নিউমেরিক হবে, স্পেশাল ক্যারেক্টার যদি দিয়ে দিই ইউজারে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে এইগুলাও যদি যারা স্পেসিফিকেশন তৈরি করছে তার উপরে টেস্ট কেস করবো তো আমরা তো আর এমনি এমনি স্ক্রিনের দিকে তাকায় হা করে টেস্ট কেস বানাবো না। কারণ এই টেস্ট কেস বানাতে হলে তো আমি তাদের সাথে বসতে হবে। আচ্ছা, ইউজার নেম যে তোমরা বললা কত ক্যারেক্টার, ঠিক আছে 50 ক্যারেক্টার, হ্যাঁ 50 ক্যারেক্টার, আমি তাহলে আর কিছু না তো, ওখানে কি হ্যাশ সাইন দেওয়া যাবে তো, হুম, ওখানে কি ডট সাইন দেওয়া যাবে তো, মানে স্পেশাল ক্যারেক্টার্স গুলো দেওয়া যাবে তো, জিজ্ঞেস করে নেবেন স্পেসিফিকেশন যদি থাকে ইউজার নেমের। এমন হতে পারে যে আমি একটা স্টুডেন্ট আইডি টেস্ট করছি, আর স্টুডেন্ট আইডি ফরম্যাট থাকতে পারে, তাই না? এখন আগে থেকে বলা যাবে না যে এটা দিয়ে কেমনে করে আমি করবো, এটা আগে জানতে হবে যে আমার স্পেসিফিকেশনটা কি। ডিজাইন স্পেসিফিকেশন জানলে তখন টেস্ট কেস করা যায়। মানে স্যার ইনপুট ভ্যালু টাইপের উপরেও মানে জিনিসটা অনেকখানি ডিসিশন নেওয়া, মানে আমরা টেস্ট কেস ডিজাইন করতে পারি মেনলি। হ্যাঁ, আর একটু সহজ করে যদি বলি, ইউজার নেমটা বাদ দিয়ে নর্মালি আপনি একটা ফর্ম ফিল আপ করছেন, সেখানে নাম আছে, নেম দেওয়া আছে হচ্ছে 100 ক্যারেক্টার, সিরাজদৌলার নামও যেন নিতে পারে। তো 100 ক্যারেক্টারের মধ্যে পসিবল ভ্যালুজ কতগুলো হতে পারে? একটা মানুষের নাম 3 ক্যারেক্টার থেকে শুরু করে 100 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে। আবার এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের বড় হাতের সব মিলে বিলিয়নস কম্বিনেশন হতে পারে। এখন আমি কি এই বিলিয়নস দিয়ে টেস্ট করব? সম্ভব না। তাহলে আমাকে এমন পলিসি বের করতে হবে যাতে করে আমি দেখব। এই জন্যই এই টেস্ট কেস ডিজাইন টেকনিক গুলা। আমাদের অনেক রকম টেস্ট কেস ডিজাইন টেকনিক আছে, বাট আমাদের ফাউন্ডেশন লেভেলে আছে হচ্ছে 5টা, বাট অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনারা পাবেন হচ্ছে প্রায় 9টা, মানে আরো 4টা আছে। বিশেষ করে ইউআই এর ফর্ম লেভেলের অনেক রকম টেস্টিং, কম্বিনেটোরিয়াল টেস্ট বলছিলাম না একবার, তো ওই জিনিসের ওটা অনেক বড় ধরনের একটা কাজ, ওটা নিয়ে রিসার্চ এখনো চলছে, এখনো কেউ পারফেকশনে যেতে পারছে না। সো আমরা কি ডিসিশনে যাব? জি স্যার। ওকে, সো ডিসিশন আমরা বলছিলাম সব থেকে ক্রিটিক্যাল ইস্যু, কমপ্লিকেটেড ইস্যু কে কি দিয়ে ডিফাইন করছিলাম আমরা, জানো কয়টা? মানুষের কমপ্লেক্সিটি 2 ধরনের, একটা হচ্ছে ডিসিশন আর একটা হচ্ছে ডাইমেনশন। এই 2D। সো এই ডিসিশন যখন আমরা আসে তখন মানুষ একটু পাজেল হয়ে যায়, আর সেটা যদি একটা ডিসিশন না, একটা কন্ডিশন না, মাল্টিপল কন্ডিশন যদি হয়ে যায়, এবং মাল্টিপল কন্ডিশনের ভিতরে আবার লজিক্যাল অপারেটর গুলো আবার যদি ডিফারেন্ট হয়, এখন দেখবেন যে অনেক ধরনের কত ধরনের টেস্ট কেস হতে পারে? দুই ধরনের, ইনভ্যালিড, ভ্যালিড। না, আমি যদি কন্ডিশন যদি মাল্টিপল হয় এবং সেই কন্ডিশন গুলা এন্ড অর নট এগুলা দিয়ে তো কম্বাইন করা হয় না, এরকম কতগুলো আউটকাম হতে পারে? মানে যদি আমি করতে চাই টেস্ট কেস কতগুলা হতে পারে একটা ইফের, মানে একটা ডিসিশনের? ডিপেন্ডস অন বাইনারি, ডিপেন্ডস অন 2 to the power নাম্বার অফ কন্ডিশন, তাই না? কন্ডিশন যতগুলো আছে 2 to the power তত। যদি 3টা কন্ডিশন থাকে তাহলে 8টা হবে,
আর যদি 8টা কন্ডিশন থাকে 256টা হবে টেস্ট কেস। মানে মানে বন্ধ 2 to the power n বন্ধ, হ্যাঁ 2 to the power n। জানো এখন যদি কন্ডিশন হয়ে যায় 8টা, তাহলে আমার টেস্ট কেস হয়ে যাবে 256টা, আবার টেক্সট এক্সপ্লোশন না। এই টেক্সট এক্সপ্লোশন থেকে বাঁচানোর জন্য আমরা ডিসিশন টেবিল টেকনিক শিখতেছি। সো এর আগে কি আপনারা ডিসিশন টেবিল নাম শুনছেন কেউ? স্যার শুনছি কিন্তু ভুলে গেছি, Yes, sir. পড়ছিলাম তো ভার্সিটিতে লাইফে। ডিসিশন টেবিল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমপ্লিকেটেড ডিসিশনকে সহজ করার জন্য। কমপ্লিকেটেড ডিসিশন আমাদের সামনে, আমরা ট্রুথ টেবিল পড়ছি, ট্রুথ টেবিল করে জিনিস ইয়ে করা যায়। ট্রুথ টেবিলের থেকেও আর একটু বড় লেভেল হচ্ছে ডিসিশন টেবিল, এটাকে অপটিমাম করা যায়। ট্রুথ টেবিলের কোনো অপটিমাম হয় না। তাহলে ডিসিশন টেবিল কি? ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং এন্ড বাউন্ডারি ভ্যারিয়েবল অ্যানালাইসিস ডিলস উইথ আইসোলেটেড ইনপুট কন্ডিশন এন্ড আইসোলেটেড ভেরিয়েবল নিয়ে কাজ করছে এরা, এই ইসি এন্ড বিভি, তাই না? 3টা ভেরিয়েবল, আইসোলেটেড ভেরিয়েবল, ওগুলো নিয়ে চিন্তা, তার ওর ভ্যালু গুলা কি হবে সেগুলা নিয়ে এত চিন্তা করছি আমরা, তাই না? আসলে চয়েস রিপ্রেজেন্টেটিভ গুলা কি হবে, সে যেগুলা দিয়ে টেস্ট কেস ডিজাইন করবো সেগুলো নিয়েছিল, but they are isolated. But however, an input condition may have an effect only in combination with other input condition. একটা ইনপুটের সাথে আর একটা ইনপুটের যদি উপর ডিপেন্ডেন্সি থাকে, আমি বললাম যে ইফ ভ্যালুস গ্রেটার দেন 1 লাখ, দেন ডিসকাউন্ট 10%, তাহলে শিপিং কস্ট কত হবে? ধরলাম এরকম যদি হয় তাহলে শিপিং কস্ট আমরা মাফ করে দেবো, তাই না? আমি একটা প্রোডাক্টের ভ্যালু যদি 1 লাখ হয়ে যায় তাহলে আমরা শিপিং কস্ট নেব না। সো এই যে আমি ভ্যালুর একটা কন্ডিশন, তারপরে ইয়ের একটা কন্ডিশন, কি বলে ডিসকাউন্টের একটা কন্ডিশন, সাথে শিপিং কস্টের একটা কন্ডিশনের মধ্যে যদি ফেলি, তাহলে বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি হতে থাকবে। কতগুলো হবে? 8টা, যেহেতু 3টা ভেরিয়েবল 8টা হবে। তো এই 8টা কম্বিনেশনের ভিতর থেকে আমি কি করে দেখবো যে আসলে 8টা দিয়ে টেস্ট করতে হবে, তার মানে 8 বার টেস্ট কেস, হ্যাঁ 8টা ক্রাইটেরিয়া। তাহলে আমরা কি করব দেখি। All previously described methods do not take into account the effect of dependency and combination. মানে একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট, তো এটা না আমি শিপিং কস্ট নেব কিনা এটা ডিপেন্ড করছে হলো প্রোডাক্টের কত টাকার ভ্যালুর প্রোডাক্ট আপনি নিচ্ছেন। যদি 1 লাখ হয় তাহলে আমি শিপিং কস্টটা মাফ করে দিলাম, কারণ আমি 1 লাখ টাকার একটা প্রোডাক্ট যদি বিক্রি করি, তো 10% বা 20% যদি আমার প্রফিট থাকে, তাহলে স্টেট ওয়েতে আমার 20,000 টাকা প্রফিট থাকে। তো সেখানে আমি 500 টাকা যদি শিপিং কস্ট হয় বাদ দিলে কিন্তু যা আসে। তো আমার যদি হয় প্রোডাক্টের ভ্যালু 200 টাকা, তো সেখান থেকে আমি কি শিপিং কস্ট বাদ দিতে পারবো? শিপিং কস্ট বাদ দেওয়ার সুযোগ নাই। তো ওই জন্য এটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ একটার সাথে আর একটা ডিপেন্ডেন্সি আছে এবং কম্বিনেশন তৈরি হয় অনেক রকম ডিসিশন কম্বিনেশন। So using full set of combinations, all input equivalence classes usually leads with very high number of test cases. So test case explosion হয়ে যায়। তখন প্রিন্সিপাল নাম্বার 2, with the help of cause effect graph and decision table, derive from them the amount of possible combination can be reduced systematically to a subset. তার মানে আমার অল যে যতগুলা পেলাম কম্বিনেশন সবগুলা না নিলেও হবে,
আমি একটা ছোট সাবসেট করে ফেলতে পারি, বাদ বাকিগুলো ইগনোর করা যেতে পারে যদি আমি প্রুফ করতে পারি যে খামাখা গুলো টেস্ট করছো কেন। যদি আমি দেখি যে না আমার প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 200 টাকা, তা আবার ডিসকাউন্ট চিন্তা করে আবার শিপিং কস্ট চিন্তা করা দরকার আছে? আমি তো বলে দিছি এরপরে হচ্ছে ওগুলা ডিপেন্ডেন্স এটার উপরে। তো এটাই যেহেতু ফুলফিল করে না, বাদ বাকিগুলো টেস্ট করবো কেন আমি? যদি বলি যে প্রথমটা যদি নো হয়, ওইটা যদি ইয়েস হয়, আর একটা যদি ইয়েস হয়, তাহলে কি হবে? প্রথমটা যদি নো হয়, পরেরটা যদি আবার নো হয়, আর তারপরেরটা যদি ইয়েস হয়, তাহলে কি হবে? এত কিছু দরকার আছে আমার চিন্তা করা? প্রথমটা যদি নো হয়, বাদ বাকিগুলা বাদ। ইজি ওয়েতে আমি কমিয়ে ফেলতে পারি। সো আমরা দেখলাম যে দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট গ্রাফ, আর একটা হচ্ছে ডিসিশন টেবিল। সে এই দুটা সিমিলার, খালি অ্যারেঞ্জমেন্ট একটু আলাদা। আমরা ডিসিশন টেবিল নাম শুনছি, বাট কজ এন্ড ইফেক্ট গ্রাফ মনে হয় এরা কেউ শোনেন নাই, তাই না? তো আমরা কিছু ফ্রি নেই স্যার এটা। হ্যাঁ, আমরাও শুনিনি, এখানে আইএসটি কিউবিতে এসে তারপরে দেখতেছি আমরা। So cause and effect diagram, cause and effect or cause of action একই কথা, হ্যাঁ? কন্ডিশন এন্ড অ্যাকশন, যেমন ডিসিশন আমরা বলি কন্ডিশন এন্ড অ্যাকশন, আর এখানে বলছে কজ এন্ড ইফেক্ট, জাস্ট ওয়ার্ড চেঞ্জ করেছে আর কিছু না, মিনিং একই। তো এখানে কিছু নোটেশন দেখেন, নোটেশনটা হচ্ছে যেমন প্রথমটা যে অ্যাসারশন। অ্যাসারশন মানে হচ্ছে যদি কজ এ হয় তাহলে ইফেক্ট ই হবে। তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো না, হ্যাঁ বোধক, যদি এই এফেক্টটা হয় তাহলে ওটা হবে। যেমন আমি বললাম যে যদি ফুরকান পিকনিকে যায় তাহলে আমি যাব, তার মানে দিস ইজ কল্ড অ্যাসারশন। বুঝতে পেরেছেন? আর নেগেশন কি? ফুরকানের সাথে আমার গন্ডগোল, ফুরকান গেলে আমি যাব না। সো কজটা কি? কজ হচ্ছে যদি এটা হয় তাহলে আমি করব, এফেক্ট হবে না। তা এইটার নোটেশনটা হচ্ছে টিল্ড সাইন, মানে ওই যে ঢেউয়ের মতো, কি বলে টিল্ড, তাই না? টিল্ড সাইন, এই যে আপনার স্কেপের নিচে যে বাটনটা আছে কিবোর্ডে, ওটা শিফট ধরলে ওই সাইনটা দেখবেন যে আসবে, টিল্ড সাইন। আচ্ছা, আরেকটা হচ্ছে অর কন্ডিশন। অর দুইটা কজের যদি অর কন্ডিশনে হয়, যে কোনো একটা ট্রু হলে আমি ওই ইফেক্টটা হবে। সো অরটা হচ্ছে ভি এর মতো, আর এন্ড কন্ডিশন মানে হচ্ছে ধরে নিলাম ক্রেট বা এর মতো। কি বলছে? এ এবং বি দুইটাই যদি ট্রু হয় তাহলেই এফেক্ট হবে, আদারওয়াইজ হবে না। সো সিমিলার টু ট্রুথ টেবিল, ডিসিশন টেবিল ও সিমিলার টু ট্রুথ টেবিল। বা ডিসিশন টেবিলের স্ট্রাকচার আবার একটু আলাদা। কেমন? এই যে কন্ডিশন স্টেপ বলে, কন্ডিশন আছে যেগুলা কজেস এন্ড অ্যাকশন মানে হচ্ছে ইফেক্টস। তো কন্ডিশনের এই পাশে যে কন্ডিশন এন্ট্রি আর অ্যাকশন এন্ট্রি, এইভাবে টেবিলের আকৃতিটা তৈরি হয়। একটা বিজনেস কেস চিন্তা করেন যে এটা অনলাইন ব্যাংকিং, আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন কারো অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে। আপনার যথেষ্ট পরিমাণ কাভারেজ আছে। কাভারেজ মানে হচ্ছে এনাফ ব্যালেন্স আছে। এখানে কাভারেজ বলতে বোঝাচ্ছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে ট্রান্সফার করার মতো। and she is able to set a transferable, মানে হচ্ছে ট্রান্সফার সেট করতে পারে যে আমি আমার অ্যাকাউন্ট থেকে কামরুলের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই। কত? ধরেন 5,000। তাহলে কামরুলের কাছে 5,000 টাকার মতো পাঠানোর মতো কি আমার ব্যাংকে টাকা আছে? তো দিস কল কাভারেজ। আর যদি
থাকে তাহলে আমরা ট্রান্সফার করে দেব। আচ্ছা, টু ডু দিস হি মাস্ট ইনপুট দ্য কারেক্ট ডিটেলস অফ দ্য রেসিপিয়েন্ট। তার মানে রিসিপিয়েন্ট যার কাছে টাকা পাঠাবো তার তো অ্যাকাউন্ট নাম্বার ঠিক মতো বানান করে লিখতে হবে, তাই না? ভুল নাম্বার দিলে তো যাবে না। এবং যখন আমি ট্রান্সফার করতে যাব তখন একটা ওটিপি আসবে, যেটা বলে টেন, ট্রানজ্যাকশন অথেন্টিকেশন নাম্বার, 10 আসবে মোবাইলে। ওই নাম্বারটা দিলেই ট্রানজ্যাকশন হবে। হুম, তো এই হচ্ছে সিনারিওটা ক্লিয়ার হচ্ছে সবার? তার মানে আমি যদি ট্রান্সফার করতে চাই আমার কন্ডিশন কি? আমার কন্ডিশন হচ্ছে এনাফ কভারেজ থাকা লাগবে। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে রিসিপিয়েন্টের যে অ্যাকাউন্ট যে নাম্বার সেগুলা যেন ঠিক মতো লেখেন। তৃতীয়টা হচ্ছে যে আমার কাছে একটা 10 আসবে ট্রান্সফার করার আগে, একটা পিন নাম্বার দিতে হয়, সেই নাম্বারটা দিলে তারপরে অটোমেটিক চলে যাবে আমার অ্যাকাউন্ট থেকে কামরুলের অ্যাকাউন্টে। এই তো কাহিনী। এটাকে আমরা কজ অ্যান্ড ইফেক্ট গ্রাফ দিয়ে যদি দেখতে চাই বিষয়টা এরকম লাগবে। যত রকমের ডিসিশন হোক না কেন, দেখেন এটা দিয়ে সহজেই রিপ্রেজেন্ট করা যায় যে আমার কজ অ্যান্ড ইফেক্ট টা কেমন হয়। যেমন আমার 3টা কজ আছে, একটা হচ্ছে কাভারেজ, রিসিপিয়েন্ট এন্ড 10। এইটার আমরা ফর্মুলাও দেখেছি যে কাভারেজ যদি থাকে তার মানে যথেষ্ট পরিমাণ টাকা আছে, তারপরে হচ্ছে কারেক্ট রিসিপিয়েন্ট আছে, এবং ভ্যালিড হচ্ছে 10টা, মানে ট্রানজেকশন অথেন্টিকেশন নাম্বার ভ্যালিড আছে, তাহলে আমরা কি ট্রান্সফার করে দেবো, তাই বলছে না? এবং ওটা এন্ড কন্ডিশন আছে, এই যে এ, ভি মানে অর আর এ মানে হচ্ছে এন্ড। হ্যাঁ, এন্ড কন্ডিশন মানে হচ্ছে 3টাই কারেক্ট আছে। দ্বিতীয়টা বলছে যে 10 মার্ক অ্যাজ ইউজড, তার মানে কি ট্রান্সফার করার সাথে সাথে আমরা সেকেন্ড টাইম ওই 10 ইউজ করলে পাবো? বলবে ওই আপনি কি নাম্বার দিচ্ছেন, এটা তো অলরেডি ইউজ হয়ে গেছে। সো তাহলে কি দাঁড়ালো, পরপর 2টা কাজ গেল, তাই না? 3টা কন্ডিশন যদি এন্ড কন্ডিশনে ম্যাচ করে তাহলে ট্রান্সফারও করে দেবে, আবার 10 কেও ইউজড নামে একটা ফ্ল্যাগ দিয়ে দেবে, যাতে সেকেন্ড টাইম যেন আবার এটা দিয়ে ফোর্জারি কেউ না করে। দেন আরেকটা এফেক্ট আছে কি, ডিনাই করতে পারি ট্রান্সফার ডিনাই করতে হলে আপনাকে যথেষ্ট কভারেজ নাই অথবা কারেক্ট রিসিপিয়েন্ট না, বুঝতে পারছেন? তার মানে আমি ডিনাই করব কি করে? কভারেজ নাই তো, তার মানে আমার টাকা পাঠানোর টাকা নাই তো। আবার ডিনাই করছি এই কারণে, কারণ কারেক্ট রিসিপিয়েন্টও না, ইনফরমেশন ঠিক মতো দেয় না। আর যদি আরেকটা আছে ইফেক্ট, সেটা হলো রিকোয়েস্ট এগেইন 10টা কোনোভাবে কাজ করছে না, আমি আরেকবার রিসেন্ড করি, তাই না? যে 10টা আরেকবার পাঠান। হ্যাঁ, কারণ আমার বাদ বাকিগুলো সব ঠিক আছে, যথেষ্ট পরিমাণ টাকা আছে, রেসিপিয়েন্টও বিশ্বাস করা যায় এরকম কি বলে এরকম ডাটা দিয়েছি আমি, তারপরেও হচ্ছে না। কারণ কি, যে ওটা হয়তো 10 ভুল পেয়েছি আমি, অথবা 10 করাপ্টেড। তাহলে সেই ক্ষেত্রে কি করবো, আমি 10টা আবার রিকোয়েস্ট করব যাতে করে আমাকে সার্ভার থেকে ওটা আবার পাঠায় দেয়, তাই না? সো আমি দেখলাম 3টা কন্ডিশন আছে আর 4টা আমার ইফেক্ট আছে, এবং 4টে ইফেক্টের ভিতরে কোনটার উপর ডিপেন্ডেন্সি সব কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? সো দিস ইজ কল্ড কজ অ্যান্ড ইফেক্ট গ্রাফ। তো কজ অ্যান্ড ইফেক্ট গ্রাফের উপর ভিত্তি করে আমরা টেস্ট কেস ডিজাইন যদি করি, তাহলে আমরা টেস্ট কেস কেমনি করব? আমরা দেখব যে এনাফ কভারেজ দিয়ে দেখবো একবার, আবার বিলো কভারেজ দিয়ে দেখবো একবার, হ্যাঁ, কারেক্ট রেসিপিয়েন্ট দিয়ে দেখবো, আবার ভুল রেসিপিয়েন্ট দিয়ে দেখবো,
ভ্যালিড 10 যেটা আছে সেটা দিয়ে দেখবো। তাহলে এই যে তিনটা যদি একবারে যদি হয়ে যায় তাহলে ট্রান্সফার করে ফেলবে এবং সাথে সাথে মার্ক করে ফেলবে 10টা। কিন্তু আমি যদি এইভাবে চিন্তা না করে যদি বলতাম যে ও আচ্ছা ইফ এর ভিতরে তো সবগুলা আমাকে টেস্ট করতে হবে, তার মানে হচ্ছে একদম যত রকমের কম্বিনেশন আছে টেস্ট করলেই হবে, তাই না? হ্যাঁ হবে, হবে না তা না। আপনি যদি ওরকম করে করেন তাহলে সারাদিন ধরে যে উকুন বাঁচা মতো হবে, তাই না? মহিলারা যেমন উকুন বাঁচতে বসে সারা জীবনেও শেষ করতে পারে না, তারপরেও বাঁচবে, তাই না ফারিয়া? সো এবার আমরা ডিসিশন টেবিলের দিকে তাকাই। ডিসিশন টেবিলে কি থাকবে? এই যে এনাফ কভারেজ আছে কিনা, কারেক্ট রেসিপিয়েন্ট কিনা, ভ্যালিড 10 কিনা। সো এই তিনটার কম্বিনেশন কত হবে? 8টা। 8টা যদি হয় একদম দেখেন আমি সমস্ত কম্বিনেশন লিখে রাখছি। কিরকম? টেস্ট কেস 1 ইয়েস ইয়েস ইয়েস, সবগুলো ইয়েস। যদি সবগুলো ইয়েস হয় তাহলে কি করবে? ট্রান্সফার করে দেবে, সাথে মার্ক অ্যাজ 10, ওটা বলে মার্ক 10 অ্যাজ ইউজড, এটাও করে দেবে একসাথে, তাই না? কিন্তু ডিনাই করবে না, আবার রিকোয়েস্ট চাইবে না, কারণ দেন বাদ বাকি জিনিসগুলো তাকায় দেখেন। T02 তে যদি দেখি আমি, আচ্ছা T02 এর আগে আমরা দেখি T03 থেকে একেবারে 8 পর্যন্ত কি দেখে বোঝা যাচ্ছে? সব ডিনাই ডিনাই ডিনাই। তার মানে বোঝা যাচ্ছে যে যদি এই তিনটার যে কোনো একটা যদি নো হয় তাহলে ট্রান্সফার হবে না। তার আমি কি করে বুঝবো যে হবে না? যে কোনো একটা দেখেন, যে কোনো একটা যদি ভ্যালিড না হয় এটা আমি ট্রান্সফার করতে পারবো না। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আমার এনাফ কভারেজ এবং কারেক্ট রেসিপিয়েন্ট যদি পারফেক্ট হয় তারপরেও আমি ভ্যালিড 10 না হলে ট্রানজাকশন করতে দেব না। এবং শুধুমাত্র 2 নম্বরে দেখেন যে 2টা ইয়েস আছে আর একটা নো আছে, তাহলে কি করব? যদি সব ঠিক আছে, কারেক্ট রেসিপিয়েন্টও আছে, এনার কভারেজ আছে, শুধুমাত্র ভ্যালিড 10টা নাই, তো রিসেন্ড করো। এই জন্য বলছি যে রিকোয়েস্ট এগেন 10। এখন এটা তো গেল এক্সপ্লোরেশনের চিন্তা। আমি যদি এখন সহজ করি কিভাবে আমি কমাইতে পারি অপটিমাম, সেটা আমি দেখবো। যে দেখেন প্রথমে এনাফ কভারেজ নাই, এরকম 4টা আছে টেস্ট কেস। স্ট্রেট ওয়েতে 4টা থেকে আমি একটা রেখে বাদ বাকি বাদ দিয়ে দেবো। কি করব আমি একটা নো রাখবো, বাদ বাকি এই যে নো যদি আমি পাই এনাফ কভারেজ নাই, তাহলে কি আমি কারেক্ট রেসিপিয়েন্ট দেখতে যাব? তাহলে আমি কি করবো? কিন্তু আমাকে একবার তো টেস্ট করতেই হবে, এই জন্য ওটাকে কলাপস করে মাত্র একটা কলাম রাখবো। তারপরে দেখেন যদি কারেক্ট রেসিপিয়েন্ট না হয় তাহলে এনাফ কভারেজ থাকলে এবং ভ্যালিড 10 থাকলেও আমাকে ট্রানজেকশন হতে দিবে না, সো ডিনাই করবে। তো তার মানে দেখেন এই 3 আর 4 এর মধ্যে থেকে আমি একটা রাখতে পারি, বাদ বাকি বাদ দিতে পারি না, তাই না? এভাবে আমরা অপটিমাম যদি করি, দেখি পরের পেজটাতে কি আছে। দুইটা টেস্ট কেস থাকলো, হ্যাঁ দুইটা টেস্ট কেস থাকলো 6টা থেকে। না, 2টা থাকবে না, কারণ হচ্ছে যে এই যে 5 থেকে 8 পর্যন্ত একটা থাকবে, ওর একটা ওর কম্বিনেশন লাগবে। তো যেমন এখানে বলা হচ্ছে যে এনাফ কভারেজ নো, তার মানে বাদ বাকিগুলা টেস্ট করতে যাওয়ার দরকার নাই। তাহলে স্যার এই টেস্ট কেস 3 আর 4 এর মধ্যে কিন্তু দুই জায়গা থেকে কারেক্ট রেসিপিয়েন্ট নো,
তাহলে স্যার ওটা যদি নো থাকে তাহলে আমার আর ক্যান ভ্যালিড থাকলো কি না থাকলো ওইটা কি আর দেখা তো ওইটার থেকে কলাপস করে একটা ডিসকাস করা যায় না? হ্যাঁ সেটাই তো, আমি তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমি প্রথমটা করেছি হলো 5 থেকে 8 পর্যন্ত বাদ দিয়ে আমি একটা রাখছি, তাই না? ওখানে ছিল আরো 4টা, মানে আরো 3টা ছিল 5 থেকে 8। সো ওখান থেকে আমি একটা রাখছি, কারণ হচ্ছে নো আমি তো রাখবো একটা নো পাওয়ার জন্য। এনাফ কাভারেজ যদি না থাকে তাহলে টেস্ট করবো না আমি, যে দেখি তো টিনাই করে কিনা নাকি দিয়ে দেয়। তাহলে আমি যখন একটা নো বলছি, বাদ বাকিগুলো ইয়েস হোক বা নো হোক আমার দেখার কোনো বিষয় না। সো ইজি ওয়েতে আমি ওটার উপর আর কোনো ডিপেন্ডেন্সি নাই আমার। হ্যাঁ, এরপরেরটাতে যদি আমরা দেখি যে এই যে 3 এবং 4 মিলে কলাপস করে আমি একটা নো রাখছি। যদি এটা নো হয় তাহলে বাদ বাকি উপরের নিচে টেস্ট করা না করা একই কথা। স্যার 3 4 তো না 3 5 মানে 30305। এই যে এখানে 3 4 ছিল তো 4 বাদ দিছি। ও আচ্ছা বুঝতে বাদ দিয়ে আমি জাস্ট করার জন্য করে গেছি, কারণ কলামের নাম যদি এখন পরিবর্তন করে দিই তাহলে আপনি বলবেন যে কি ব্যাপার, কোন দিকে গেল, 5 গেল কই? কিন্তু আসলে তো 1 2 3 4 হবে, তাই না শেষে গিয়ে। বাট এখনই যদি আমি এখানে 5টা পরিবর্তন করে 4 করে দিই তখন মনে হবে যে কি 5টা অমিট করলেন কেন আর 4টা এরকম চেহারা চেঞ্জ করলো কেন? কারণ 4 আর 3 তো একই রকম ছিল দেখতে, তাই না? সো আলটিমেটলি কি দাঁড়ালো, মাত্র 4টা টেস্ট কেস। তাহলে স্টেট 50% কমিয়ে দিতে পারলাম না ডিসিশন টেবিল ইউজ করে। কিন্তু আমরা যদি ডিসিশন টেবিল না জানতাম তাহলে আমরা কিন্তু 8টা টেস্ট কেস দিয়েই টেস্ট করতাম এবং বুক মানে কি গর্ব করে বলতাম আমরা অনেক টেস্ট কেস দিয়ে কাজ করি, এবং আমরা বলতাম যে না আমরা তো সেরকম ইঞ্জিনিয়ার হয়ে গেছি। হ্যাঁ, টেস্ট এক্সপ্লোশন করে দিলেও খুশি, তাই না? সো ড্রাস্টিক্যালি কমানোর জন্য ডিসিশন টেবিল ইম্পর্টেন্ট, নাম্বার অফ টেস্ট কেস যদি ড্রাস্টিক্যালি কমাতে চাই। দেন এটা সামারি কথাবার্তা, আমরা মোটামুটি এসব কথা বলা হয়ে গেছে। সো ডিসিশন টেবিল নিয়ে কোনো প্রশ্ন আছে ফারিয়া? স্যার আমি একটু বুঝি না এটা যদি আবার মানে জাস্ট সামারি ভাবে এই যদি বলতেন। যে কি বলে, আমি ফারিয়ার চোখ দেখে আমার কাছে মনে হচ্ছে বুঝছে না, যার জন্য কিন্তু প্রশ্ন করলাম। আর বাদ বাকিগুলো অন্ধকারে আছে, আমি তাদের দেখতেও পাচ্ছি না, এই জন্য আমি জানিও না আসলে বুঝছে কি বুঝছে না। আমার ক্লাস করতে এসে যদি সবাই গোপনীয়তা রক্ষা করার জন্য যে না আমরা দেখতেই দেব না, হ্যাঁ, বাসার যদি ওয়াল দেখে ফেলে কেউ, তাই না? ফুরকান যেমন অন করতে চাচ্ছেন আজকে লজ্জায়। স্যার আজকে একটু মেসি অবস্থায় আছে তাই। তো কি হয়েছে মেসি অবস্থা থাকলে? নেক্সট দিন ইনশাআল্লাহ। নেক্সট দিন কি পার্লারে থেকে ঘুরে আসবেন আপনি? না না নেক্সট দিন রুম ঠিক হবে স্যার। ব্যাকড্রপ দিয়ে দেন তাহলে তো হয়। মানে সবকিছু মিলে ভেজাল স্যার একটু। আচ্ছা, তো নীলা যেমন আজকে মনে হয় সাজাগুজা করে নাই, যার জন্য নীলা আজকে অফ হয়ে আছে। না স্যার মোটেও না তাহলে স্যার এই হবে হ্যাঁ, এই যে ক্লাসের মধ্যে একটা প্রাণবন্ত ভাব থাকতে হয় না, নাহলে মনে হয় যে আমি কি পাহাড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। হ্যাঁ, আর পাহাড় আমার কথা শুনে একটু বাতাস বইতেছে এরকম একটা। স্যার হাসমত ভাইও চলে আসছিল, আবার চলে গেল কেন জানি। কে? হাসমত সাহেব চলে আসছিল, আবার হারাই গেল। সেটাই তো। হাসমত সাহেব হচ্ছে একটু লাজুক টাইপের লোক, তো এই জন্য। লুনার কি অবস্থা?
স্যার হুম। আপনি কি এই যে এই স্লাইডটার আগের স্লাইডটাতে একটু যাবেন? আমি না পিডিএফটা ওপেন করেছি চ্যাপ্টার মানে এই 4B যেটা, তো আমার কাছে মনে হচ্ছে দুটো একটু ডিফারেন্ট লাগছে। ও এটা কি ডিফারেন্ট same? লাগছে হচ্ছে ডিজাইন একটু চেঞ্জ করেছি আমি। কিন্তু ভ্যালু তো চেঞ্জ নাই, যেমন ওটাতে হচ্ছে কি 4টা বাদ চলে গেছিল না, তো এখানে আমি পিডিএফটার মধ্যে দেখছি যে 4টা আছে, তো টি টেস্ট কেস 1 আর 2 হচ্ছে একসাথে, মানে ডিসিশন টেবিল টেস্ট এন্ড एग्जांपल 5। হ্যাঁ আমি ওটা আমি এই দুটো আসলে একটু মানে কনফিউজ হয়ে গেছি যে আমি কি করব। ওটাকে কলাপস করে দিয়েছি আমি এখানে এসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওইটাই মিলাচ্ছিলাম স্যার যে পিডিএফটার সাথে এই স্লাইডটা আর কি। হুম। না এখন আপনি পিডিএফ কেন দেখতে গেছেন ক্লাসের মধ্যে? না স্যার, আপনি ইয়ের সাথে আপনি সবাইকে খুঁজছিলেন, তো আমি বললাম আচ্ছা এই ভাগে একটু স্লাইডটা একটু দেখে আসি তো পিডিএফটা ঠিক আছে কিনা, পরে মানে মনে থাকবে না। না আমি যেটা করতেছি আস্তে আস্তে চেঞ্জ করছি, তো চেঞ্জ বলতে ও, পিডিএফটা রাখছি কেউ যদি প্রিন্ট করতে চাই। কারণ হচ্ছে যে আমি ওই যে এর আগেটা ব্ল্যাক স্ক্রিন করেছি, আসলে চোখের জন্য ব্ল্যাক স্ক্রিন ভালো, জি বাট জি জি স্যার। প্রিন্টিং এর জন্য ভালো না। না স্যার, হ্যাঁ, জি। কারণ হচ্ছে যে অনেকে আছে প্রিন্ট করে পড়তে চাই, মানে কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে চাই, এটা কিন্তু ভালো, বাট স্লাইড শো এর জন্য আসলে ভালো না সাদা। হুম, ওই জন্য। বাট কোনো কোশ্চেন আছে কিনা না বুঝতে পারে, যেমন ফারিয়া ঠিকই হুম মানে এই টেবিলটাই আরেকবার করেন, মানে ওই যে 4 নম্বরটা যে বাদ চলে গেল না, মানে আপনার যে কারেন্ট আমি পিডিএফ বাদ দিয়ে দিয়েছি টোটালি, যে পিডিএফ দেখছি না, এখন হচ্ছে কি আপনার হ্যাঁ স্লাইডের মধ্যে যে 4 নম্বরটা যে টোটালি বাদ চলে গেল, মানে তাহলে তো 3ও তো বাদ যাওয়ার কথা, না যেহেতু এখানে এই যে কারেকশন স্টেটমেন্ট দেখেন আমার কতগুলা জায়গায় আমি এটা সিলেক্ট করে রাখছি, হাইলাইট করছি কেন? প্রথমটা ছিল হচ্ছে T1 সব ইয়েস, মানে হচ্ছে সব ইয়েস যদি হয় তাহলে ট্রান্সফার করব এবং সাথে সাথে টেনটাকে ইউজড বলে মার্ক করে দেব। জি এক টেস্ট কেসে দুইটা হয়ে যাবে। 2 নম্বর টেস্ট কেসে দেখেন যে ইয়েস ইয়েস নো ভ্যালিড 10 যদি ও দুটা ইয়েস আছে, মানে কাভারেজ আছে ঠিকই, হ্যাঁ আমাকে কি বলে ইয়ে দেবে না, ট্রান্সফার করতে দেবে না। ওটিপি যেহেতু নাই আমাকে ট্রান্সফার করতে দেবে না, এই জন্য কিন্তু ওই যে ডিনাই ট্রান্সফারের ক্রস দেওয়া আছে। জি 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 কিন্তু আমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার যেহেতু ওটিপিটা ভুল আছে, তুমি কি রিসেন্ড করতে চাও বা রিকোয়েস্ট করতে চাও, তো রিকোয়েস্ট করার একটা সুযোগ আছে। সো এই দুটাও হচ্ছে আমরা দুই নম্বর টেস্ট কেস দিয়ে দুইটা কভার হয়, দুটা এফেক্ট। স্যার এখানে রিকোয়েস্ট এগেন 10 ওটা তো ক্রস দেওয়া, তার মানে কি আমি রিকোয়েস্ট করিনি সেকেন্ড বার? না ক্রস মানে ইয়েস, এখানে ক্রস মানে তো মার্ক করেছি আমি। এই ক্রস বলতে আচ্ছা 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 সরি সরি ক্রস দিয়ে যেমন আমরা টিক দেওয়া বোঝায় না, মানে স্টার আর কি। হ্যাঁ মানে আমরা অনেক জায়গায় টিক দিই, তাই না? আমরা তো টিক দিয়ে অভ্যস্ত। জি অনেক জায়গায় ফর্ম ফিল আপ করবে বলবেন যে ক্রস দেন, ওই তো আমি ক্রসটাকে বলছিলাম যে নো। না 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 ক্রস মানে হচ্ছে এখানে এটা মার্ক করেছে আমি। যেমন আইএসটিকিউবি যখন আমরা ওই যে পেপার বেসড এক্সাম দিতাম তখন কিন্তু একদম পরিষ্কার ওই যে ঘর ফিল আপ করা রাখতো 4 কোণা 4 কোণা এবং বলা থাকতো একদম ক্রস দিতে হবে, কারেক্ট অ্যান্সার গুলাকে ক্রস দিতে হবে। আচ্ছা ওকে স্যার। হুম, এখানে ডিসিশন টেবিলে টিক দেওয়াটা থেকে ক্রস দেওয়াটা সুবিধা, কারণ টিক একটা সিম্বল আর ক্রস একটা ক্যারেক্টার। জি স্যার। হ্যাঁ, আপনি এমএস ওয়ার্ড বা কোথাও দেখবেন যে টিক বের করতে হলে আপনাকে সিম্বলে ঢুকতে হবে, অনেক অনেক কষ্ট। হ্যাঁ কয়েকটা স্টেপ যাওয়া লাগে। হ্যাঁ, তো ক্রস বলতে এখানে আসলে মার্ক করার কিছু না, মানে এক্সিকিউট করলো। তাহলে টি2 মানে হচ্ছে এনাফ কাভারেজও আছে আবার কারেক্ট রেসিপিয়েন্টও আছে। তার মানে হচ্ছে যে আমার তো এটা ট্রান্সফার হওয়ার কথা, তাই না? কিন্তু কেন করছে না? কারণ হলো আমি সিকিউরিটি চাচ্ছি যাতে অন্য কেউ ট্রান্সফার করে না নেয়। হ্যাকাররা যদি না আসে, তো ওই জন্য আমার মোবাইলে একটা এসএমএস যাবে, সেই এসএমএসটা যদি আমি সঠিকভাবে দিতে পারি তাহলে বুঝবে যে না ভ্যালিড লোক। তো ওইটার জন্য আসলে আমরা 10 ইউজ করছি, আর কিছু না। আর 10 যেহেতু ভ্যালিড না বলছে, নো বলেছে, জানেন এটা নো বলেছে, অতএব আমি ট্রান্সফার করতে দেব না।
ট্রান্সফার বাট আমি সুযোগ দেবো, আচ্ছা তুমি ভ্যালিড না দেওয়া পর্যন্ত আমি সুযোগ দেবো, ওকে হয়তো 3 বাদ দিলাম। নাও এরপরে আসি আমরা, এরপরে হচ্ছে কাহিনীগুলা কিরকম, যে দুইটা কি বলে ইয়েস আছে বাট কারেক্ট কি বলে এনাফ কভারেজ ইয়েস আছে বাট কারেক্ট রিসিপিয়েন্ট নো, এবং ভ্যালিড 10 আবার ইয়েস। আবার এই যে 3 নম্বরে, 4 নম্বরে কি বলছে, এনাফ কভারেজ ইয়েস আছে, কারেক্ট রিসিপিয়েন্ট নো আছে বাট ভ্যালিড ও নো, কি বলে 10 ও নো। তো দেখলাম যে ও আচ্ছা দুইটাই কারেক্ট রিসিপিয়েন্ট নো হচ্ছে, তো কারেক্ট রিসিপিয়েন্ট যদি নো হয় তাহলে আমি ট্রান্সফার করতে দেবো কেন? তাহলে যদি কারেক্ট রিসিপিয়েন্ট নোই হয় তাহলে আমার কাছে কাভারেজ আর কি আর 10 নিয়ে বাকি, আমার তো আর এগুলা নিয়ে আর টেস্ট করার কোনো দরকার নেই। সো আমরা এই দুটাকে একই ক্যাটাগরিতে ফেলতে পারি, এই জন্য কালার দিয়ে রাখছি। ও এই দুটার সিমিলারিটি আছে, তাই না? তার মানে হচ্ছে আমার যদি কারেক্ট রিসিপিয়েন্ট না হয় তাহলে আমি বাদ বাকিগুলা ইগনোর করব। তার মানে এরকম যদি কেস যদি 10টা হতো তা আমি একটা নিতাম। আচ্ছা, তো আমার সবগুলো দুইটা আছে, সেম টেবিল গুলো একসাথে করে ফেললাম। হ্যাঁ একসাথে কলাপস করতেছে। ঠিক এরকম 5 থেকে 8 পর্যন্ত কারেক্ট কি বলে এনাফ কভারেজ নাই, টাকা নাই, এত ফুটানি করার দরকার আছে? মানে বিষয়টা এরকম, আমার কাজিন ছিল, একদিন আমার এই তোর কত টাকা লাগবে বলতো, 2 লাখ হবে এই স্টুডেন্ট লাইফে। আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? না লটারি টিকিট কিনছি তো 10 টাকা দিয়ে। তো তো ওরকম টাকা নাই, আবার জিজ্ঞেস করছে কারেক্ট রিসিপিয়েন্ট, আবার 10 ভাবে ঠেলায় বসে না, তাই না? তো তাহলে কি হলো, আসলে যদি আমার কারেক্ট মানে টাকা না থাকে ব্যাংকে তাহলে বাদ বাকিগুলো টেস্ট করা কি দরকার আমার? সো 4 বার কেন 50 বার দিলেও আমার কাছে আসলে ব্যাপার না, আমার তো একটা টেস্ট করলেই হয়, বাদ বাকিগুলো আমি ইগনোর করতে পারি। ওই জন্য স্টেপ গুলো আসলে এইভাবে দিয়েছে। সো প্রথমে আমরা একেবারে নোটাকে এলিমিনেট করেছি একটা রেখে, এবং দেখেন এখানে কিন্তু কারেক্ট রেসিপিয়েন্টকে আমি ড্যাশ দিয়ে রাখছি, আমি ইয়েস নো আমার কাছে ম্যাটার না। কারেক্ট রেসিপিয়েন্ট কিন্তু ইয়েস নো আমার কাছে ব্যাপার না, ভ্যালিড 10ও ব্যাপার না, ওইটা নো মানে বাদ বাকিগুলা হচ্ছে আমি আর দেখবই না তাকায়। সো একটা ইফের ভিতরে যদি যদি এনাফ কভারেজ নো পাই, বাদ বাকি কি ট্রু হলো আমার কাছে কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে না। তাহলে আমি এতবার আমি টেস্ট করতে যাবো কেন? এই জন্য বাদ দিয়ে একটা রাখছি। ঠিক এরকম 3 আর 4 এর ভিতরে যে কম্বিনেশন, তার থেকে আমি একটা বাদ দিছি, বাদ দিয়ে পরের স্লাইডে রাখছি। তো 3 আর 4 মিলেই হচ্ছে কি 3 তে রেখেছেন, এবং ওখানে আবার মানে এনাফ না, কভারেজ হচ্ছে 3 5 এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই যে এখন কি 3 5 বলে কি আমি রিলিজ দেবো? আমি তো 1 2 3 4 করে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এনাফ কভারেজ এখানে কিন্তু আবার ড্যাশ দেওয়া, সো এখানে হতে ওই যে একটা রেখেছেন আপনি, একটা রেখে একটা বাদ। আমি তো বাদ বাকি আমি যখনই দেখবো যে কারেক্ট রেসিপিয়েন্ট নো, বাদ বাকি আমি ইয়েস নো দেখার দরকার আছে আমার? তাই না? আমার বাদ বাকি গুলাতে আমি আমার ফলস হলে কি আর ট্রু হলে কি। জি স্যার, তো আমরা এখন ক্লিয়ার স্যার। হ্যাঁ 8টা থেকে আমরা 4টা টেস্ট কেসে নিয়ে আসতে পারলাম। স্যার এখানে ওই যে আমরা যেগুলা মার্ক করছি ইয়েলোতে, ওই যে মার্ক 10 এস ইউজ অথবা রিকোয়েস্ট টেকেন 10, এগুলো তো আসলে মানে এগুলো তো আরেকটা স্টেট বুঝায় না, যে মানে এই কাজটা আবার করা লাগবে, মানে এই টেস্ট কেসের ফলে এটা এক্সিকিউট করার ফলে এটা কি এরকম ভাবে ইয়েলো মার্ক করা আছে? না না না, আমি জাস্ট কালার এমনি আলাদা করে দিয়ে রাখছি চোখে পড়ার জন্য। যে ইয়েলো কালার বলে না একটু, ঠিক আছে। আর লাল গুলা দিয়ে রাখছি হচ্ছে ইয়ে করার জন্য, এলিমিনেট করানোর জন্য। আর ডু ট্রান্সফার হচ্ছে না, সাকসেসফুলি হয়েছে। আর ইয়েলো দেওয়ার মানে হচ্ছে যে সুযোগ আছে আরো। এবার সব থেকে সহজ, এটা একেবারে পানির মতো সহজ।
স্টেট ট্রানজিশন নাম শুনছি এখন, স্টেট ট্রানজিশন কি ব্যাপার? তাড়াতাড়ি রাফিয়াকে শুনি নাই। স্টেট চার্ট নাম শুনছি, স্টেট চার্ট ডায়াগ্রাম। স্যার কম্পাইলার ডিজাইনে খুব সম্ভব শুনছি স্যার স্টেট ট্রানজিশন। স্টেট ট্রানজিশন সাধারণত ইউএমএল এর একটা মডেল আছে স্টেট চার্ট। হ্যাঁ, কি মডেল বলা যায় না ওটা? বিহেভিয়ারাল মডেল মানে সম্ভবত। তো ওখানে একটা অবজেক্টের স্টেটের পরিবর্তন, একটা অবজেক্টের স্টেট কিভাবে চেঞ্জ হয়, ট্রানজিশন হয় এক জায়গা থেকে। স্টেট মানে কি আসলে? একটা স্টেট মানে অবস্থান, একটা নির্দিষ্ট অবস্থান। হ্যাঁ, অবস্থা। একটা অবজেক্টের অবস্থা কি দিয়ে নির্ধারণ করা হয়? একটা ক্লাসে মানে স্থানান্তরকে বুঝাইছে। বুঝলাম না। মানে অবস্থা তো চেঞ্জ হয় না, সেটা চেঞ্জ হয় কি দিয়ে? একটা ক্লাসের মধ্যে মানে একটা ক্লাসের তো অবজেক্ট হয়, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড টেকনিকে সো আমরা যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, অবজেক্টের স্টেট কি দিয়ে ডিফাইন করে, কি দিয়ে বোঝায় যে অবজেক্টের স্টেট? ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল ডেটা। যেমন ফারিয়ার স্টেটের চেঞ্জ হচ্ছে কিরকম? 10 বছর আগে ফারিয়া ছোট ছিল, আস্তে আস্তে ফারিয়া বড় হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে না? আগে ছিল শিশু আর এখন তরুণী হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, কি এজ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? এজ নামক একটা ভেরিয়েবল আছে, তার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কোন একটা অবজেক্টের ভেরিয়েবলের ভ্যালুকে বলা হয় স্টেট। ভেরিয়েবলের ভ্যালুর চেঞ্জ। তো আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার মানে হচ্ছে স্টেট মানে ট্রানজিশন হওয়া। যেমন শৈশব থেকে কৈশোর ট্রানজিশন হয়েছে, তাই না? সো এই যে ট্রানজিশনটা হয়, ট্রানজিশনের জন্য কিছু স্টিমুলি কাজ করে। কোন একটা বাইরে থেকে কিছু একটা বল প্রয়োগ করতে হয়, তাই না? অথবা কিছু একটা চেঞ্জ করে। যেমন আমাদের এজ চেঞ্জ করে কে? আমাদের এজ চেঞ্জ করে হচ্ছে ধরেন সূর্য, পৃথিবীর ঘূর্ণন, তাই না? আস্তে আস্তে দিন পরিবর্তন হচ্ছে, যাচ্ছে, বাড়ছে, তাই না? আমাদের বয়সও বাড়ছে। যদি সবকিছু থেমে যেত তাহলে বয়সও গুনতে পারতেন না। সো বিষয়টা হচ্ছে এরকম। তার মানে হচ্ছে কেউ না কেউ আমার স্টেট গুলার পরিবর্তন করে। আমরা ইয়েতে চলে যাই, এখানে এই ডায়াগ্রামটা সহজ এবং বোঝার জন্য যথেষ্ট। একটা মানুষের স্টেট চেঞ্জ হচ্ছে। মানুষের স্টেটটা কেমন আসলে? একটা মানুষ যখন আনবর্ন স্টেটে থাকে, প্রথমে কোথায়? ওমবে। তাহলে মানুষ কিন্তু এখনো জন্মায় নাই। জন্মানোর সাথে সাথে সিঙ্গেল হয়ে যায় না? হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! জন্মানোর সাথে সাথে সিঙ্গেল, সে তো ম্যারিড না। এই অবস্থায় সে মারা যেতে পারে, তাই না? তাহলে স্টেট চেঞ্জ হচ্ছে, তার প্রাণ নাই। যদি সিঙ্গেল থাকে, এরপরে যদি না মারা যায়, তাহলে সে ভবিষ্যতে বিয়ে করতে পারে, তাহলে সে ম্যারিড হয়ে গেল, তাই না? এখন ম্যারিড থেকে সে মরেও যেতে পারে, আবার ডিভোর্স হতে পারে, আবার উইডোড হতে পারে, তাই না? ডিভোর্সের পরে আবার সে বিয়েও করতে পারে, আবার মরেও যেতে পারে।
তার মানে কি বাপ মা হইতে পারে সেই স্টেপটা দেন নাই তো স্যার। না, অনেক রকম স্টেট আছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে এইভাবে আসলে একটা মানুষের স্টেট চেঞ্জ হচ্ছে। এই স্টেটের মধ্যে যেমন কামরুজ্জামান ধরলো যে ওই স্টেটটা দেওয়া হয় না, এরকম এখানে এই স্টেটে কোনো কোনো ইরেগুলারিটিস আছে, কোনো সমস্যা? বাচ্চা না হইলে মানুষ মরতে পারে, বাচ্চা না হইলে ডিভোর্স হইতে পারে। না, বাচ্চার ব্যাপারটা তো আসেই না এখানে, কিন্তু একটা জায়গা আছে দেখেন, এই যে ডিভোর্সের পরে বা উইডোর পরে ম্যারিজ হওয়ার পরে কিন্তু ডেথ নাই। মানে কি, দ্বিতীয় বিবাহ করিলে মৃত্যুঞ্জয় হওয়া যায়, তাই তো? প্রথম বিবাহ করিলে রিস্ক আছে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করলে আর মৃত্যু নাই। ডায়াগ্রাম বলতেছে, অন্য কিছু না। ডায়াগ্রাম বলতেছে আর মরবে না সে। সো এটা একটা ভুল আছে। আসলে প্রত্যেকটা জায়গার থেকেই ডেথ আসা দরকার, ঠিক আছে? বাট আমি ঠিক করি নাই, এটা মজা করার জন্যই। যদি ঠিক করে ফেলতাম তাহলে আর এগুলো বলতে পারতাম না। তো এই ট্রানজিশনটাকে যদি আমি টেবুলের আকৃতিতে নিয়ে আসি তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম। কিরকম? একদম স্টেট নাম্বার 1 আনবর্ন থেকে কয়টা স্টেট পাচ্ছি আমরা? আনবর্ন, সিঙ্গেল, ডেড। ডেড হয় মানে শেষ। আনবর্ন, সিঙ্গেল, ম্যারিড, ডেড। আনবর্ন, সিঙ্গেল, ম্যারিড, উইডোড, ডেড। আনবর্ন, সিঙ্গেল, ম্যারিড, উইডোড, ম্যারিড আবার। হ্যাঁ, সো এরকম করে দেখলাম প্রায় 6টা রাস্তা আছে। এই 6টাই টেস্ট কেস। আমরা কি দেখবো? আমরা দেখবো যে প্রথম টেস্ট কেস কি। প্রথম টেস্ট কেস হচ্ছে আনবর্ন থেকে সিঙ্গেল থেকে ডেড, এইটা ট্রানজিশনটা পারফেক্ট হচ্ছে কিনা। যদি পারফেক্ট হয় প্রোগ্রাম ঠিক আছে, সেটা টেস্ট করতে হবে আমার। এরকম প্রত্যেকটা একদম গোড়া থেকে একদম লিফ পর্যন্ত একটা যাওয়া মানে একটা টেস্ট কেস। সো স্টেট ট্রানজিশন টেস্ট কেস ডিজাইন করা খুব সহজ না, কিন্তু ডায়াগ্রামটা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয় তাহলে আবার একটু জটিল হয়ে যেতে পারে। যদি সার্কুলার হয়, ঘুরে যদি আসে বারবার, তখন দেখবেন প্যাচ লেগে যাবে। এখানে আপনাদের দেবেন না, কিন্তু অ্যাডভান্স লেভেলে গেলে ওই প্যাচটা কঠিন একটা প্যাচ দিয়ে দেয়, যাতে করে মাথার একটু উল্টাপাল্টা হয়ে যায়। সো আমাদের এনি কোয়েশ্চেন? স্যার ওইটা থেকে কোশ্চেন কি এরকম আসবে স্যার? মানে এরকম কি গ্রাফ দেওয়া থাকে? গ্রাফ দেওয়া থাকতে পারে, হ্যাঁ, বা গ্রাফ, আচ্ছা, টেবিল থাকতে পারে, গ্রাফ থাকতে পারে। টেবিল এবং গ্রাফ দুইটাই থাকতে পারে কোয়েশ্চেনে। আপনাকে বলবে যে কোনো ট্রানজিশন গুলো আসলে ভ্যালিড কিনা, ট্রানজিশন গুলা কি ইনভ্যালিড ট্রানজিশন আছে কিনা এখানে। ওই তো মানে 4টা মোটা মোটা পয়েন্ট থাকবে, ওই অনেকগুলো লেখা করে দিতে হবে। টাফ কোশ্চেন। হ্যাঁ, তারপরে হচ্ছে স্টেপস গুলো আসলে কিভাবে হচ্ছে একটা থেকে আরেকটা। হ্যাঁ, এরকম অনেকগুলো বিষয় আসবে। শেখ আব্দুল্লাহকে তো আমি চিনি না, রাস্তাঘাটে দেখা হলে তো আমি আসলে চিনতে পারবো না। আজকে একজন নক করছে আমাকে হোয়াটসঅ্যাপে, আমাকে বলছে স্যার অমুক জন আপনার নাম্বার দিয়েছে, আপনার কাছে আমি টেস্টিং পড়তে চাচ্ছি, কবে আমি জয়েন করতে পারবো, এরকম একটা। এমন একজনের নাম লেখছে, তারেও আমি চিনি না। আপনার এত স্টুডেন্ট, আপনি সবাইকে কিভাবে মনে রাখবেন? না, এখন মানে সে যখন বলে স্যার অমুক জন
বলেছে আপনার কথা, তা আমি যদি অমুক জনকে না চিনি, তাকে যদি বলে আমি তো ওনাকে চিনলাম না, তখন একটা সে অড পজিশনে পড়ে না? বা যদি বলে কি ব্যাপার আপনি স্যার, তা আপনারা চিনে না, অথচ হয়তো আমি চিনি, নাম মনে নাই। কিন্তু আব্দুল্লাহকে তো এরকম একটা অবস্থা হবে মনে হচ্ছে, কনফার্ম। নাও ইউজ কেস বেসড টেস্টিং। ইউজ কেস মানে কি দেখি তো, কার মোস্ট পপুলার স্যার। মোস্ট পপুলার? কিন্তু ইয়েস স্যার, মানে ইন রিয়েল লাইফ মোস্ট পপুলার। এতক্ষণ যা বললাম ওগুলা আর কি আমরা মোস্ট অফ দ্য টাইমই আমরা ওগুলো ফলো করি না। ইটস রিয়েল, মানে আমাদের যাই না, আমাদের টেস্টিং এনভায়রনমেন্টটা এরকমই বাংলাদেশে। না, বিষয়টা হচ্ছে যে প্রজেক্টের উপর ভিত্তি করে আমরা তো অনেক রকম টুলস শিখবো, কিন্তু কোনটার জন্য, কোন প্রজেক্টের জন্য কখন কোনটা লাগবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে পরে। এমন তো না যে একদম বলে যায় একদম ওই কি বলে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং ছাড়া টেস্ট ডিজাইন শুরুই করা যাবে না, এরকম বলা যাবে না। কিন্তু স্যার আপনি তো জানেন না, আমাদের প্র্যাকটিস হয় না, তার অন্য কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস কম হয়। ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস গুলা আসেই না, আনা যায়ই না। মানে আমি হয়তো অন্যদিকে কথা বলতেছি ট্র্যাকটা, কিন্তু ইটস ট্রু স্যার। আমি অনেক ট্রাই করছি না, এরকম আপনার আগেও আমি শুনেছি আমি যে আইসিটি মিনিস্ট্রিতে পুরা ওদের যে ব্যাচটা যারা আছে ওখানে একদম হেড অফ দা টেস্টিং উইং, একজন জয়েন্ট সেক্রেটারি, সেও আমার স্টুডেন্ট। তো ওদেরও একদম শেষের দিকে আমাকে বললো, স্যার আমরা তো এরকম ভাবে করতে পারছি না, আমাদের পরে বুদ্ধি দেন, আর দরকার হলে আপনি আপনাকে সিনিয়রদের সাথে বসাবো, যে আপনি তাদেরকে যদি সুপারিশ করে দিতেন আপনি এইভাবে করার জন্য। আমি বললাম দেখেন, এগুলো হচ্ছে কিছু আছে পার্সোনাল ক্যারিসমেটিক আছে, আপনার ইফেক্ট আছে, যে আমি বললে হয়তো শুনবে। ওই বললে শুনবে কেন, তার জন্য একটা বিশাল সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, বুঝতে পেরেছেন? তো ওই জিনিসটা আসলে টাফ, করাটা টাফ, বাট চেষ্টা করতে হবে। ওই যে বললাম না, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম, একা মানুষ ডেভেলপও করছি আবার ইমপ্লিমেন্টও করছি একটা ইউনিভার্সিটিতে। সো এটা করতে গিয়ে যত ধরনের বাধা আমি পেয়েছি, তার ভিতরে গতদিন যেমন বললাম না বিজনেস ফ্যাকাল্টি করবে না, বাট আমার কনফ্রন্টের স্টাইলটা হচ্ছে ওরকম, আমি এমন ভাবে যাব সামনে, সাহস করবে না। আমার বড় ছেলে যখন হয়েছিল, এই যে ম্যাটারনিটি লিভ দেয় না সরকার থেকে, তো ম্যাটারনিটি লিভের সময় ও বেতন তো বন্ধ থাকে, তারপরে বিল পাস করে না, এই যে ঘুষ দিতে হবে, অমুক করতে হবে, আমি তো ঘুষ দেব না কোনোভাবে না। এজি অফিসে আটকে আছে, ওর অফিসে সুপারিনটেন্ডেন্ট বলতেছে যে পয়সা না দিলে দিবে না এরা। তা আমি আমার ওয়াইফকে বলছি, দেখো টাকা দরকার নেই আমার, 6 মাসের বেতন তো বাদ দাও, এমনি হবে, ওইটা নিয়ে টেনশন করো না। মানে কত 4 মাস পরে প্রসেস করা শুরু করছে, আর আমি বললাম ওকে ওয়েট করো 6 মাস যাক। 6 মাস পরে আমি একদিন মুভ করছি, আমি অফিসে আসা বাদ দিয়ে আমি এজি অফিসে গেছি, সোজা গিয়ে বলছি, জিজ্ঞাসা করছি উপেন বাবুকে, ওখানে এজির হেড, মানে সেরকম ভাব নিয়ে গেছে আমি, হ্যাঁ উপেন বাবুকে। তখন বললো যে আমি, দেখেন তো তৌহিদ আক্তার একটা ফাইল আটকে আছে, কেন আমাকে একটু এক্সপ্লেনেশন দিতে পারেন, কেন কেন এতদিন আটকে আছে? আমি স্টাইলটা এরকম শুরু করছি, সে তো ভয় পেয়ে গেছে, আল্লাহ মানে কি আসলো এটা। এরপরে শিক্ষা অধিদপ্তরে গেছে আগে প্রথমবার, সরি এটা হচ্ছে দ্বিতীয়বার, শিক্ষা অধিদপ্তর থেকে আনার পরে আটকাইছে আবার মানিকগঞ্জে এসডি অফিসে।
শিক্ষা অধিদপ্তরে গেছি আমি 6 মাস পরে ইচ্ছা করে গিয়ে ওখানে একজনকে বললাম যে এরকম এই ফাইলটা কেন আটকে আছে বলেন তো, আর আমাকে আসতে হলো কেন। একদম উল্টা, মানে এমন জোরে বাড়ি দেওয়া শুরু করছে না তাকে, ও ভয় পেয়ে মানে প্রথম বলছে আমরা দেখেন আপনি যদি আমার সাথে ফাইট করেন তাহলে যদি আমি হেরে যাই 6 মাসের টাকা কোনো ব্যাপারই না আমার কাছে, আর যদি আপনি হেরে যান আপনার চাকরি চলে যাবে, কোনটা করবেন আসেন। আমি কিন্তু 6 মাস আপনার কাছে ফাইল আটকে আছে, জানেন কি পরিমাণ অন্যায় করেছেন আপনি। আর আমি জানেন আমি এই যে একদিন আসতে হলো, আমার একদিনের স্যালারি কত। এই লোককে এমন বাড়ি শুরু করছি না, স্যার আপনি চলে যান, আপনাকে 1 সপ্তাহের মধ্যে করে দিচ্ছি। ঠিক 1 সপ্তাহের মধ্যে চলে গেছে ফাইল। তো বিষয়টা হচ্ছে কি, এটা মুভমেন্টের একটা ব্যাপার আছে। তো ওই যে আপনার চেহারা, আপনার আচরণ, ভাব, এগুলা হচ্ছে অনেক বড় কাজ করে। কিন্তু টর্পেডোর মতো যেতে হবে, কাজ তুলে নিয়ে চলে আসতে হবে, ওরা টেরই পাবে না কি হয়ে গেল। এনিওয়ে, ইউজ কেস সম্পর্কে ধারণা কি আছে? কামরুজ্জামান তো বললো যে আমরা খুবই জনপ্রিয় জিনিস, কিন্তু কেউ কিছু বলছে না। নীলা, নীলা তো আজকে পালাচ্ছে কেন বারবার বুঝলাম না। না স্যার পালাচ্ছি না। পালাচ্ছি না স্যার, আমি শুনতেছি। শুনলে তো হবে না, বলতে হবে ইউজ কেসের ইউজটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে টেস্ট করতে যাচ্ছি সেই বিষয়টাই যদি না জানি তাহলে কি আমরা টেস্ট করব, তাই না? তখন তো ওই যে ইয়ের মতো হবে, কি বলে, লেবু পানি দিয়ে হাত ধুতে দিয়েছে, খেয়ে ফেলবেন, তাই না? একজন খেয়ে বলছেন মিষ্টি দেয়নি, আসলে হাত ধোয়ার জন্য দিছিল। বিষয়টা এরকম হয়ে থাকতো। কি আফিয়া মনে আছে? আফিয়া যেন কোন কোন ইউনিভার্সিটি পড়ছিলেন? স্যার ড্যাফোডিলে পড়ছি। ও, এই সফটওয়্যারে না ইয়েতে? সফটওয়্যারে স্যার। তাই আমি দেখি না কেন? স্যার আপনার ক্লাস তো পাইনি আমি। মানে কিভাবে? 16 ব্যাচে ছিলাম স্যার আমি। কোন ক্লাস নিয়েছিলাম? আপনি ক্লাস নেননি স্যার, আপনার ক্লাস পাইনি। টেস্টিং শামা ম্যাম নিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ইউজ কেস পড়ায়নি টিচাররা আপনাদের, তাই তো? স্যার পড়াইছে তো। টিচারদের দোষ হয়ে যাচ্ছে না? ফারিয়া, জি ফারিয়া স্যার। জানো কোন বিশ্ববিদ্যালয় জানো? আমি স্টার নেব স্যার। কোনটা? ধানমন্ডি 5-এ। ও, স্টার ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড? না না, স্টার স্টার ও ইস্টার্ন ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, ইস্টার্ন। কি ইউজ কেস কোনে নাই? এত তাড়াতাড়ি বললে হয়? আল্লাহ, কয়েকদিন পরে ফারিয়া তো বয়স হয়ে গেলে হাজবেন্ডের নাম ভুলে যাবে, তখন কি হবে? কে জানো আমার হাজবেন্ড ছিল, এরকম যদি হয়। আচ্ছা, ইউজ কেস কে কামরুজ্জামান বলতে পারবেন? স্যার বাংলায় কি দ্বারা একটু বলার চেষ্টা করতেছি স্যার। এটা বেসিক্যালি আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করতেছে সেই পুরো সিনারিওটার জন্য যে কেসটা রান করা হয়, মানে ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে, ওইটাকে অনেক আমরা ইউজ কেস বেসড টেস্টিং বলতে পারি। যেমন স্যার আপনি যে এক্সাম্পলটা দিলেন এটিএম এর পেমেন্টের মেথডটা, ফুলটা একটা ইউজ কেস।
হুম ওখানে ইন বিটুইন অনেকগুলো কেস আছে, টেস্ট কেস আছে, ওখান থেকে টেস্ট কেস গুলো আমরা বের করে নিয়ে আসছি, বাট পুরোটা একটা সিনারিও বা ইউজ কেস বলতে পারি আমরা। ইউজ কেস আমরা যদি এভাবে বলতে চাই, ইউজ কেস হচ্ছে একটা ইউএমএল এর মডেল। ইউজ কেস হচ্ছে ইউএমএল এর মডেল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ প্রথম ইন্ট্রোডিউস করেছে ইউজ কেস। এর আগে যখন আমরা সিস্টেমস অ্যানালাইসিস এন্ড ডিজাইন করতাম কোন একটা সিস্টেমের, তখন ইউজ কেস ছিল না, তখন আমরা করতাম হচ্ছে ডিএফডি, ডেটা ফ্লো ডায়াগ্রাম, তাই না? আফিয়াতে যেমন ডিএফডি শিখিয়ে ছেড়ে দিয়েছে, আর ইউএমএল এ যায় নাই, এই জন্য আফিয়া বলতেই পারছে না, কোথায় বললেই আবার ঘরের লোকের দোষ হয়ে যাবে, তাই না? ওই জন্য বলতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি আমি, সংসারে অশান্তি শুরু হয়ে যেতে পারে ওই জন্য। তো ইউজ কেস হচ্ছে আমাদের একদম প্রথম ডায়াগ্রাম, যখন ইউজার একজন বিজনেস অ্যানালিস্টের সাথে রিকোয়ারমেন্টস দেয়, সেই দেওয়াটা হচ্ছে টেক্সচুয়াল রিকোয়ারমেন্টস আমরা যদিও নিই, কিন্তু এটা ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশনকে বলা হয় ইউজ কেস ডায়াগ্রাম, যেখানে পিক্টোরিয়াল সমস্ত ইয়ে দিয়ে বোঝানো হয় যে একজন মানুষ, একজন ইউজার কি করছে, সে পুরো সিস্টেমের সাথে ইন্টারাকশনটা ইউজার আসলে কি করে সেইটা আগে দেখায় আমাদেরকে। তো এই দেখানো মানে হচ্ছে আমরা এসআরএস যা লিখি সেটা ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশনই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। আগে আমরা একদম গল্প লেখার মতো লিখতাম, লিস্ট আকারে করতাম, কিন্তু ইউজ কেস এসে হয়ে গেছে কি, এটা পিক্টোরিয়াল হয়ে গেছে। সো ওখানে খুব দেখে মনে হয়, ও আচ্ছা, ওই যে একটা মানুষ, সে এই কাজ করে না, কাজগুলা ওভালে দিই। ও আচ্ছা, আপনি কি করেন, আপনি অমুক, আপনার কাজ হচ্ছে সেলস করা। ও, সেলস তার মানে একটা কাজ, কে করে, সেলসম্যান। কাস্টমার কে, কাস্টমারের একটা আইকন দেব, কাস্টমার কি করে, কাস্টমারের অ্যাক্টিভিটি গুলা দেব। আমি অনলাইনে বসে এখন কাস্টমার নিজেরাই সিস্টেমটাকে ইন্টারাকশন করছে, তাই না? কাস্টমার কি করে, কাস্টমার লগ ইন করে, কাস্টমার প্রোডাক্ট ভিউ করে, কাস্টমার প্রোডাক্ট চুজ করে নিয়ে কি বলে শপিং কার্টে অ্যাড করে, কাস্টমার কি বলে ওখান থেকে কি বলে প্রোডাক্টের কোয়ান্টিটি কমানো বাড়ানো করতে পারে, কাস্টমার পরে চেক আউট করে, তারপরে সে কি বলে ক্রেডিট কার্ড ইনফরমেশন দেয়, ট্রানজেকশন কমপ্লিট হয়, এরপরে কাস্টমার বসে থাকে, আর কোনো কাজ করে না। এখন কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে ওই সেলস এর জায়গাটুকু এভাবে আমরা ছবি আঁকিয়ে দেখা দিতে পারি, তাই না? এরপরে কি হচ্ছে, অন্য আর একটা জায়গায়, আচ্ছা, যারা সাপ্লায়ার বা আমরা বলি যারা হচ্ছে শপকিপার, তার কাছে একটা এসএমএস আসে, কে পাঠায়, সিস্টেম পাঠায়, কাস্টমার কিন্তু পাঠায় না। কাস্টমার কাজ শেষ, তাকে নোটিফিকেশন পাঠায় সিস্টেম, ও তখন ওখান থেকে বসে ওই জিনিসগুলো যখন দেখে একটা অর্ডার এসেছে, সে অর্ডারটাকে তারা ওটাকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে, তার মানে ওগুলাকে নিয়ে প্যাকেজ করে তারপরে সে ট্যাগ টুক লাগিয়ে সিল টিল লাগায়, তারপর সিল লাগানোর সময় সে একটা প্রিন্টও করে দরকার হলে, তাই না? কারণ ওটা সিস্টেম থেকে আসে, এটাও কাজ, তার মানে প্রিন্টিংও একটা কাজ। এই সমস্ত কাজগুলাকে ওভালে দিয়ে এবং যে করতেছে তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করে দিয়ে আমরা পুরো সিস্টেমটাকে দেখাতে পারি গল্পের মতো, ছবির মতো। এটাকে বলা হয় ইউজ কেস ডায়াগ্রাম। কেন ইউজ কেস বললো, কারণ হচ্ছে ওই যে ইউজার গুলা ইউজ করছে, কি ইউজ করছে, ইউজ গুলা হচ্ছে থাকে হলো আমাদের ইউজ কেস গুলা থাকে হচ্ছে এই যে ওভাল গুলা হচ্ছে ইউজ কেস, এগুলো হচ্ছে কাজ, এগুলাই হচ্ছে আসলে আমাদের প্রসেস। সো আমরা কি করতে পারি, আমরা দেখেন, আমরা করতে পারি ওয়েট স্টাফ, একটা রেস্টুরেন্টের গল্প বলেছে এখানে, ইউজ কেস ডায়াগ্রাম অফ রেস্টুরেন্ট। এখানে ইউজ কেস ডায়াগ্রামের যে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি বলতে কোনো একটা কনসার্ন, একটা জায়গা, যে জায়গাটাকে আমরা বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়েছি, অ্যাক্টররা থাকবে হচ্ছে বাইরে,
আর কাজগুলা থাকবে ভিতরে, এবং অ্যাক্টরের সাথে রিলেশনশিপ দেওয়া থাকে যে কে কোনটা করছে। তো কে ফোন আমার বুঝলাম না, এতক্ষণ পর ছোট ছোট ছেলে, আব্বু ক্লাস নিচ্ছি, ক্লাসে আছি। ওকে, আসসালামু আলাইকুম। কি ব্যথা কমছে? এনিওয়ে, তো এই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা যদি একটু ডেসক্রাইব করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইউজ কেস ডায়াগ্রামটা হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেটা হচ্ছে কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে, যারা আছে বিজনেস ডোমেন নলেজ আছে, যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তারা হচ্ছে যখন বুঝায় আমাদেরকে রিকোয়ারমেন্টস দেয়, আমরা যদি এরকম করে আঁকিয়ে তাদের সামনে দেখাতে পারি তাহলে তারা সব থেকে ভালো করে বুঝবে। তাদের জন্যই আসলে ইউজ কেস ডায়াগ্রাম। কেন আমি তাদের জন্য বানাতে যাচ্ছি? কারণ হচ্ছে যে আমি যে বুঝছি কিনা সেটা ভেরিফিকেশন করার জন্য। মানে ইউজার যা বলেছে সেটা যে আমি বুঝছি, সেইটা আমি আবার তাকে বুঝাইলাম যে দেখো তুমি যা বলেছো আমি কিন্তু এরকম বুঝছি, ঠিক আছে? তো সো আমি এটা ক্রস করে নিলাম, ভেরিফাই করে নিলাম যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টমার আমাকে বলবে যে হ্যাঁ পারফেক্ট, অথবা চেঞ্জ করতে বলবে যে না এখানে আর একটু কাজ আছে, আপনি তো লেখেন নাই ওটা। আচ্ছা, তো প্রথমে কি করছে, ওয়েট স্টাফ অর্ডার নিচ্ছে, অর্ডার কাটছে আর কি। এখানে কাস্টমার হচ্ছে যে খাবে আর কি, মানে যে আসছে খেতে আসছে, তো ওয়েট স্টাফ তার সাথে কথা বলতেছে কি কি খাবেন, অর্ডার নিচ্ছে, তো অর্ডারটা প্লেস করছে। তো অর্ডারটা প্লেস করার সাথে সাথে শেফ কি করছে, শেফ প্রিপেয়ার করছে ফুডটা। তার মানে আমি যদি চিন্তা করেন তো এমন একটা রেস্টুরেন্ট যেখানে শেফ যেখানে আছে সেখানে একটা বড় একটা স্ক্রিন আছে, নতুন একটা অর্ডার আসলে টিং করে শব্দ হয়, সাথে সাথে শেফ দেখলো আচ্ছা অর্ডার আসছে, এটা ক্লিক করলো, টাচ করলো, সাথে সাথে দেখতে পেলো কি কি লাগবে, প্রিপেয়ার করার সাথে সাথে সে ওখান থেকে ডান বলে দিল, সাথে সাথে ওয়েট স্টাফের কাছে মেসেজ চলে গেল, টঙ্ক শব্দ হলো হ্যাঁ জিনিস রেডি, সাথে সাথে গিয়ে সে নিয়ে আসলো, এসে সার্ভ করলো, খাওয়া দাওয়া শেষ। খাওয়ার কাজটা আসলে সিস্টেমে দেখানো ঠিক না, তারপরেও সিস্টেমকে বোঝানোর জন্য, কারণ খেলে তো সিস্টেমের সাথে ইন্টারাকশন হয় না, আমি খাচ্ছি আর ডাটা যাচ্ছে এরকম তো হয় না। সো এটা জাস্ট সিস্টেমকে একটু অর্নামেন্ট দিল আর কি, যে আমরা আসলে কাস্টমারের সাথে কি করবে। স্যার খাচ্ছি আর ছবি আপলোড করতেছি, সিস্টেম ডাটা পেয়ে গেল। আচ্ছা, হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ সেলফি তুলছি বা ছবি আপলোড করে রিভিউ দিচ্ছি, সেটা হতে পারে ভালো ফুড রিভিউ, ইনস্ট্যান্ট ফুড রিভিউ। তারপরে হচ্ছে কাস্টমার বিল পে করছে আর ক্যাশিয়ার সেটা নিচ্ছে। আসলে বিলটা কে পে করছে আর ক্যাশিয়ারটা নিচ্ছে? হতে পারে যে বিল সে তার মোবাইল অ্যাপ থেকে, কাস্টমার এই রেস্টুরেন্টের অ্যাপ আছে সেখান থেকে সে বিল পে করলো এবং সেখান থেকে একটা রিসিট বের হলো, ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিল। সো এরকম গল্প তৈরি করা যায়, বা ডায়াগ্রামের মাধ্যম দিয়ে আসলে গল্প পিক্টোরিয়াল ভিউ দেখা যায়। তো দিস ইজ কল্ড ইউজ কেস ডায়াগ্রাম। বাট হাউ উই ক্যান ডিজাইন টেস্ট কেস? এই ডায়াগ্রাম থেকে এখানে তো অনেকগুলো টেস্ট কেস দেখলাম, আমরা এই ইউজ কেস দেখলাম। একটা হচ্ছে অর্ডার ফুড, এটা একটা ইউজ কেস। ফুড সার্ভ আর একটা ইউজ কেস। প্রিপেয়ার ফুড আর একটা ইউজ কেস। এই ইউজ কেস গুলা আসলে আমরা ডায়াগ্রামে দেখলাম হচ্ছে শুধুমাত্র নাম বা ইন্টারাকশন, কিন্তু এই অর্ডার ফুডটা কিভাবে দেবে, তার প্রসেসটা কি? অর্ডার দেওয়ার জন্য প্রথমে আমি স্ক্রিন অন করতে হবে তো একটা, না? সেখানে আমি কিভাবে অর্ডারটা প্লেস করব, চুজ করব কি করে,
আমাকে বললো অমুক আইটেম, আচ্ছা আইটেমটাকে আমাকে পিক করতে হবে না, পিক করে এখানে নিতে হবে না, নিয়ে যেন প্রিপেয়ার করতে হবে একটা অর্ডারটা প্রিপেয়ার করতে হবে কি করে করে তারপর সাবমিট করতে হবে, চলে যাবে শেফের কাছে। এই যে প্রসেসটা তো এই একটা ওভালের মধ্যে দেওয়া নাই। সো ইউজ কেস ডায়াগ্রামের দুইটা পার্ট, একটা হচ্ছে ডায়াগ্রাম আর একটা হচ্ছে ইউজ কেসের ডেসক্রিপশন। ইউজ কেসের ডেসক্রিপশনের মধ্যে কি থাকে, অনেক কিছু থাকে। ওই ডেসক্রিপশনের মধ্যে থাকে হলো প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন, অনেক কিছু থাকে। তো আমরা যদি দেখি গল্পটা ডায়াগ্রামটা কেমন থাকে, every use case describes a certain task, user system interaction. So use case description includes but are not limited to, মানে আরো বাড়াতে পারেন ইচ্ছা করলে। প্রিকন্ডিশন থাকবে, এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, সিস্টেম বিহেভিয়ার থাকবে, পোস্ট কন্ডিশন থাকবে। These descriptive elements are also used to define the corresponding test cases. তাহলে যে ডেসক্রিপটিভ এলিমেন্টস গুলা পাবো আমি, যে কিসের পর কি হচ্ছে, সেগুলা থেকে আমরা টেস্ট কেস পাবো। Every use case may be used as the basis for test case. তার মানে আমার টেস্ট কেস গুলো হচ্ছে টেস্ট বেসিস, টেস্ট কেস গুলার উপর ভিত্তি করে টেস্ট কেস ডিজাইন হবে, সরি ইউজ কেস গুলা উপর ভিত্তি করে। Every alternative within the diagram corresponds to a separate test case. So এখানে যে নর্মাল প্রসেস যেটা আছে সেটা হচ্ছে একটা টেস্ট কেস হবে, আর যদি কোনো এক্সেপশনাল ঘটনা ঘটে তাহলে এক্সেপশনাল গুলাও আবার একটা টেস্ট কেস হবে। যেমন আমি বললাম যে এনাফ কভারেজ আছে, কারেক্ট রিসিপিয়েন্ট আছে, ভ্যালিড 10 আছে, ট্রানজেকশন হয়ে গেল একটা। আচ্ছা যদি ভ্যালিড 10 না হয় তাহলে আরেকটা টেস্ট কেস। তারপরে আমি ট্রানজেকশন করতে গেলাম, সে বলছে তোমার তো এত টাকা নাই, আচ্ছা যদি না থাকে তার একটা টেস্ট কেস। সো অল দ্য অল্টারনেটিভ পাথ গুলো আমার একটা টেস্ট কেস হবে। টিপিক্যালি ইনফরমেশন প্রোভাইডেড উইথ এ use case has not enough detail to define the test case directly. মানে ইউজ কেস দেখেই যে টেস্ট কেস ডিজাইন করতে পারবো এমন কোনো কথা নাই। সো এখানে ডিটেলসে ডেসক্রিপশনটা ডিটেলস থাকা দরকার, স্টেপ বাই স্টেপ গুলা ক্লিয়ার থাকা দরকার। সো এডিশনাল ডাটা ইজ নিডেড for input, expected result to make up the test case. একটা স্যাম্পল টেস্ট কেস ডেসক্রিপশন আসলে কেমন হয়, বাট নট লিমিটেড টু। যেমন ডিপেন্ডেন্সিস কি আছে এই ইউজ কেসে, ডেসক্রিপশন একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন যে ইউজ কেসটা কি করতে চাচ্ছে। হ্যাঁ, টেক্সট মানে একটা হয়তো ছোট্ট একটা প্যারা 2 লাইনের। প্রিকন্ডিশন, এই ইউজ কেসটা রান করতে গেলে এর আগের উপর ডিপেন্ডেন্সি কেউ আছে কিনা, প্রিকন্ডিশন আছে কিনা। দেন অর্ডিনারি সিকোয়েন্স মানে হচ্ছে নর্মাল সিকোয়েন্স কি, যে সাকসেসফুল সিকোয়েন্স। স্টেপ 1 কি হয়, স্টেপ 2 কি করবে, হ্যাঁ অর্ডার কাটার সময় কি করবে, প্রথমে এটা নেবে সিলেক্ট করবে নাম্বার স্টেপ 1, হ্যাঁ কোয়ান্টিটি সেট করবে নাম্বার 2, এরপরে অ্যাড করবে হয়তো তার বাকেটে নাম্বার 3। তো এরকম করে রিপিটেটিভ চলতে পারে। তারপর সে সাবমিট বাটন চাপ দেয় নাম্বার 4, তাই না? এরপরে পোস্ট কন্ডিশন কি, তার মানে এটা করার পরে কোথায় যাবে, কোথায় নেবে সিস্টেম তাকে, সেটা হচ্ছে পোস্ট কন্ডিশন। অল্টারনেটিভ সিকোয়েন্সও থাকতে পারে, যত ধরনের অল্টারনেটিভ সিকোয়েন্স থাকবে সবগুলো আমরা এখানে ওয়ান আফটার অ্যানাদার দিতে থাকবো, যে এটা হলে একটা অল্টারনেটিভ আর একটা অল্টারনেটিভ হতে পারে। এরকম করে আমরা টেস্ট কেস ডিজাইন করতে পারি এই ডেসক্রিপশন উপর ভিত্তি করে। রিয়েল লাইফে গিয়ে দেখবেন যে ডেসক্রিপশন নাই। স্যার তাহলে স্যার অর্ডিনারি সিকোয়েন্স হলো সেই জিনিসগুলো যেগুলো একটা বেসিক পাথ, বেসিক পাথটা ফলো আপ করে আসতেছে, আর অর্ডিনারি হলো সে অন্য যে কোনো রাউট দিয়ে যদি ওই জায়গাটা আসে। অল্টারনেটিভ মানে হচ্ছে বেসিক
বেসিক যে অর্ডিনারি সিকোয়েন্সটা বা নর্মাল সিকোয়েন্স অথবা সাকসেসফুল সিকোয়েন্স, সাকসেসফুল সিকোয়েন্স যদি কোনো কারণে হ্যাম্পার হয় তাহলে কি হবে? ধরেন আপনাকে বললাম আপনি মিরপুর থেকে গুলিস্তানে যাবেন, তারপরে অর্ডিনারি পাথ হচ্ছে ধরেন একটা রাস্তা, এখন এসে দেখলেন যে ট্রাফিক বন্ধ করে আছে, কি করবেন? অল্টারনেটিভ কয়টা রাস্তা আছে আপনার যাওয়ার? Any question? So, কোনো কোয়েশ্চেন নেই? সোফার না স্যার। আজকে জার্নিটা কেমন হলো? আজকে ভালো জিনিস জানতে পারছি স্যার। ফারিহা? জি স্যার। ফারিহা আজকে জার্নিটা কেমন হলো? লং ড্রাইভ না? এই যে এতক্ষণ পর নীল আসছে, জার্নি শেষ তো, নামতে হবে গাড়ি থেকে, এই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়ছে এখন ঘুম থেকে। ওই যে শেষে যেমন তাড়াতাড়ি করে ওঠে না, চলে আসছি তাড়াতাড়ি ওঠো। স্যার হ্যাঁ, অ্যাসাইনমেন্টটাতে এক্স্যাক্টলি কি করব এটা যদি আরেকটু বলে দিতেন, ভুলে গেছি মানে। এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের, আমি এটা কি ক্লোজ করব এটা? জি স্যার। জি স্যার, এটা তো আজকে তো শেষ না? না, এক্স্যাক্টলি যেটা করবেন সেটা হলো, স্লাইড কই, এই যে এক্স্যাক্টলি যেটা করবেন সেটা হলো, এখানে তো ইসি দেওয়া আছে না, এখন এক্স্যাক্টলি যেটা হবে যে ইসি 11 আছে কি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, রিপ্রেজেন্টেটিভ কি আছে, ভ্যালিড, এই রিপ্রেজেন্টেটিভ আছে 1000, কেন 1000 হলো? বাউন্ডারি কই, বাউন্ডারি ভ্যালু নিতে হবে, বুঝতে পেরেছেন? মানে তারপরে বাউন্ডারি ভ্যালিটি আমরা চুজ করব। এটাই তো কাজ, নাহলে আপনাকে আবার এটা কি কপি পেস্ট করতে বলছে নাকি? না স্যার, ওইটাই জিজ্ঞেস করলাম যে বাউন্ডারি ভ্যালুগুলোকে চুজ করে তারপরে টিসি মানে পরের এক্স্যাক্টলি বাউন্ডারি ভ্যালুস করতে হবে। তারপরে হচ্ছে যেমন ডিসকাউন্টে কি আছে, ডিসকাউন্টে আমরা দেখছিলাম যে বাউন্ডারি ভ্যালু বেড়ে যাচ্ছে, এখন 10% আছে, 10% দিলে তো হবে না, 0 আছে, 100ও লাগবে ভ্যালিডের মধ্যে, তাহলে কি করব আমি? জায়গা নাই তো, একটা লাইন আছে, বাড়াইতে হবে। তারপরে এগুলো সব রিপ্রেজেন্টেটিভ সেট করে দেওয়ার পরে শিপিং কস্টে ভ্যালিড আছে 19, 29 and 49, ইনভ্যালিড কতগুলো হবে বাউন্ডারিতে নিতে হবে, তাহলে এখানেও বেড়ে যাবে অনেক। তাহলে এখানে লাইন আমাকে যতটুকু আছে এর থেকে আবার কি বলে রো অ্যাড করবেন, করে করে চেঞ্জ করবেন, ভ্যালুগুলো দেবেন করে করে, তারপরে আসবেন সেটআপ, ওটা সেটআপ কমপ্লিট, এটাকে বলে সেটআপ কমপ্লিট হবে। তারপরে আসবেন টেস্ট কেসে, এবার পাশের কলামে T1 কি হবে, এরকম করে কয়টা ভ্যালিড টেস্ট কেস হবে আর কয়টা ইনভ্যালিড টেস্ট কেস হবে। ঠিক আছে, দেখি কে পারফেক্ট করতে পারে। আবার আমরা সময়ও পাচ্ছি 2-3 দিন না? তাহলে ঠিক আছে, তাহলে খুদাহাফেজ আজকে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।